এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা আমাকে প্রথমে বলো যে কনস্টিটিউশনে কত ধরনের এমার্জেন্সির কথা বলা আছে? কেউ বলতে পারবে? কনস্টিটিউশনে কত তিন ধরনের ধরনের এমার্জেন্সি? তিন হ্যাঁ? ধরনের তিন কি বলো? ধরনের একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আর একটা হচ্ছে প্রেসিডেন্সি রুলস, আর একটা আচ্ছা, আম, আরেকটা? আরেকটা হচ্ছে ওই যে, আরে, ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। হ্যাঁ হ্যাঁ, ফিনান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে। দেখো, তাহলে আমরা জানলাম যে এমার্জেন্সি কনস্টিটিউশনে ৩ ধরনের এমার্জেন্সির কথা বলা আছে। ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সিকে প্রেসিডেন্টস রুল বলা হয় বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ৩টে এমার্জেন্সির কথা বলা আছে, ঠিক আছে? এমার্জেন্সি প্রভিশনস গুলো পার্ট 18 এ দেয়া আছে। আমি বলেছিলাম আমাদের কনস্টিটিউশনে 25 খানা পার্ট আছে। তার মধ্যে পার্ট 18 এ এমার্জেন্সি প্রভিশন দেয়া আছে। আর্টিকেল 352 থেকে 360 অব্দি। ওকে। ন্যাশনাল এমার্জেন্সি দেয়া আছে আর্টিকেল 352 তে। স্টেট এমার্জেন্সি দেয়া আছে আর্টিকেল 356 এ এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি দেয়া আছে আর্টিকেল 360 তে। ওকে। তো প্রথমে আমরা ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে আলোচনা করি একটু। ন্যাশনাল এমার্জেন্সি কি বলা হচ্ছে? কখন ন্যাশনাল এমার্জেন্সি মানে প্রেসিডেন্ট কখন ন্যাশনাল এমার্জেন্সি ভারতে কার্যকর করতে পারেন? তো সেটার জন্য কি শর্ত হচ্ছে? প্রথম শর্ত হচ্ছে প্রেসিডেন্ট যখন অনুভব করবেন ভারতের কোনো এলাকায়, কোনো অঞ্চলে বা কোনো স্টেটে বা সমগ্র ভারতে এমন কোনো সিচুয়েশন তৈরি হয়েছে যার জন্য ভারতের যে সিকিউরিটি, ইন্টারনাল যে সিকিউরিটি সেটা হয়তো নষ্ট হতে পারে। সেটার পক্ষে একটু সংকট তৈরি হতে পারে। তখন তিনি কি করবেন? তখন তিনি ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করবেন। এবং এই সংকটগুলো কি কি কারণের জন্য হতে পারে? ৩ খানা গ্রাউন্ড দেয়া আছে ন্যাশনাল এমার্জেন্সি। মানে এই ৩টে গ্রাউন্ডের উপর ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়। ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্মড রেবেলিয়ন। যুদ্ধ হয়ে গেল, বাইরের কোনো দেশ আক্রমণ করে দিল বা ভারতের ভেতরে মানে অন্তর্বর্তী কোনো যুদ্ধ শুরু হয়ে গেল। এই ৩টে কারণে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্মড রেবেলিয়ন এই ৩টে গ্রাউন্ডের উপর ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352 তে বলা আছে। ঠিক আছে? এবং যদি ভারতের কোনো অঞ্চলে, যদি সমগ্র ভারতে হয়তো এই সিচুয়েশন তৈরি হয়নি, কোনো একটা পার্টিকুলার স্টেটে বা কোনো একটা পার্টিকুলার ভারতের কোনো পার্টে এই এমার্জেন্সি এই সম্ভাবনা দেখা দিয়েছে যে ওয়ার হতে পারে বা এক্সটার্নাল অ্যাগ্রেশন হতে পারে বা আর্মড রেবেলিয়ন হতে পারে, তখনও কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি প্রক্লেম করা যেতে পারে। এবং এই যে আর্মড রেবেলিয়ন শব্দটা, এটা আগে ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল, কিন্তু 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1977 এ এই ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে আর্মড রেবেলিয়নের মাধ্যমে রিপ্লেস করে দেওয়া হয়। মানে আগে আর্মড রেবেলিয়নের জায়গায় ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল, এখন ওটা আর্মড রেবেলিয়ন হয়ে গেছে। বুঝতে পেরেছো? এতটা বন্ধু ক্লিয়ার সবার? কি বলে 19? 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1977। 19। হ্যাঁ, কারণ এই আরেকবার। যে, হ্যাঁ বলছি, আমাদের কনস্টিটিউশনে ৩ ধরনের এমার্জেন্সির কথা বলা আছে। ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি দেওয়া আছে আর্টিকেল 352 তে। স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল দেওয়া আছে আর্টিকেল 356 এ এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি দেওয়া আছে আর্টিকেল 360 তে। প্রথমে আমরা ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে আলোচনা করছি। ন্যাশনাল এমার্জেন্সি দেওয়া আছে আর্টিকেল 352 তে। যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের যিনি প্রেসিডেন্ট, তিনি অনুভব করবেন যে ভারতের কোনো পার্টে কোনো ধরনের এমন সিচুয়েশন তৈরি হয়েছে যার জন্য ভারতের সিকিউরিটি নষ্ট হতে পারে, সিকিউরিটি এফেক্ট হতে পারে। কি কি গ্রাউন্ডের উপর? ওয়ার হতে পারে, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্মড রেবেলিয়ন। এই ৩টে গ্রাউন্ডের উপর, এই ৩টে গ্রাউন্ডের জন্য যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যার জন্য ভারতের সিকিউরিটি এফেক্টেড হতে পারে, তখন আমাদের প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি প্রোক্লেম করেন বা ডিক্লেয়ার করেন। ঠিক আছে? এবং এটা এমন কোনো মানে নেই যে সমগ্র ভারতে এই সিচুয়েশন অ্যারাইজ হতে হবে। যদি কোনো পার্টিকুলার পার্টেও এই সিচুয়েশন অ্যারাইজ করে, তখনও কিন্তু আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি ন্যাশনাল এমার্জেন্সি প্রোক্লেম করতে পারেন। এবং তার সঙ্গে একটা জিনিস মনে রাখবে, এই যে আমি থার্ড গ্রাউন্ডটা বললাম আর্মড রেবেলিয়ন, এটা আগে ছিল না। এটার জায়গায় ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স এই শব্দটা চেঞ্জ করে আর্মড রেবেলিয়ন শব্দটা অ্যাড করা হয় 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1977 এর মাধ্যমে। বুঝতে পেরেছো? এতটা ক্লিয়ার হলো? হ্যাঁ 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 দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে। দেখো, তারপর হচ্ছে টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ এমার্জেন্সি। এটা মানে হচ্ছে
এই যে এমার্জেন্সিটা ডিক্লেয়ার করা হয় এটা ভারতের সমগ্র টেরিটরির মধ্যে করা হয়, ঠিক আছে? বা আইদার ফর দ্য হোল অফ ইন্ডিয়া মানে কমপ্লিট ইন্ডিয়ার জন্য করা হতে পারে বা কোনো পার্টিকুলার পার্ট অফ দ্য কান্ট্রির জন্য করা হতে পারে। কোনো পার্টিকুলার পার্টের জন্য করা হতে পারে, আবার পুরো ইন্ডিয়ার জন্যও করা হতে পারে। এটা ক্লিয়ার হলো? ক্লিয়ার এতটা? দাদা একদম করবেন হ্যাঁ, কোনখান থেকে বলবো বলো? শুরু থেকে। দেখো, ইন্ডিয়াতে ৩ ধরনের এমার্জেন্সির কথা বলা আছে। ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352 তে দেয়া আছে। স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356 এ দেয়া আছে এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360 তে দেয়া আছে। আমরা ১ম এ ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে ডিল করছি। ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে যখন আমাদের ভারতের প্রেসিডেন্টের মনে হবে যে ভারতের কোন স্টেটে বা সমগ্র ভারতে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন বা আর্মড রেবেলিয়ন এর কারণে ভারতের যে সিকিউরিটি সেটা এফেক্টেড হতে পারে। তখন তিনি ন্যাশনাল এমার্জেন্সি প্রক্লেম করেন এবং আর্মড রেবেলিয়ন যে শব্দটা সেটা আগে ছিল না। সেটা 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1977 এ রিপ্লেস করা হয়েছে। কিসের দ্বারা রিপ্লেস করা হয়েছে? মানে ইন্টারনাল ডিস্টার্বেন্স শব্দটা আগে ছিল, ওটাকে রিপ্লেস করে আর্মড রেবেলিয়ন শব্দটা এড করা হয় 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1977 এ। এবং এই যে ন্যাশনাল এমার্জেন্সি এটা পুরো ইন্ডিয়ার জন্যও কার্যকর হতে পারে বা ইন্ডিয়ার যেকোনো একটা পার্টের জন্যও কার্যকর হতে পারে। মানে এমন হতে পারে যে কোনো পার্টিকুলার একটা পার্টে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো, এটাও হতে পারে আবার সমগ্র ইন্ডিয়াতেও ডিক্লেয়ার করা হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? হ্যাঁ ঠিক আছে। দেখো, এবার হচ্ছে এই যে ন্যাশনাল এমার্জেন্সি এটা প্রক্লেম করার জন্য ক্যাবিনেটের একটা ম্যান্ডেটরি রিটেন লেটার চাই, ঠিক আছে? ওটা মানে হচ্ছে যে the president shall issue or vary a proclamation of emergency only when the decision of the union cabinet is communicated to him in writing. এটার মানে হচ্ছে যখন আমাদের কাউন্সিল অফ মিনিস্টার থাকবেন এবং ইউনিয়ন ক্যাবিনেটের মধ্যে কারা কারা থাকে আমাকে একটু বলতে পারবে? ইউনিয়ন ক্যাবিনেটের মধ্যে কারা কারা থাকে? আগের দিন পড়ালাম কাউন্সিল অফ মিনিস্টার। ইউনিয়ন ক্যাবিনেটের মধ্যে থাকেন প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার। এদের নিয়ে ইউনিয়ন ক্যাবিনেট তৈরি করা হয়, ঠিক আছে? তো ইউনিয়ন ক্যাবিনেটের কথা কোথায় বলা আছে? আর্টিকেল 75 এ। আমি কালকে এগুলো বলেছিলাম। যাই হোক, তো কি করতে হয়? কাউন্সিল অফ মিনিস্টার এবং ইউনিয়ন প্রাইম মিনিস্টার মানে দুজনকে মিলে এদের সবাইকে মিলে ইউনিয়ন ক্যাবিনেট থেকে একটা লেটার দিতে হয় প্রেসিডেন্টকে। যতক্ষণ না ওই লেটারটা প্রেসিডেন্ট পাচ্ছেন এবং তাদের কাছ থেকে অ্যাডভাইস পাচ্ছেন এবং তাদের কাছ থেকে অ্যাসিওরেন্স পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট এই ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন না। মানে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য ইউনিয়ন ক্যাবিনেটের সঙ্গে তাকে কমিউনিকেট করতে হয় রাইটিং এর মাধ্যমে। এমন নয় ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে হবে না কিন্তু। মানে ভাবো প্রাইম মিনিস্টার গিয়ে বলে দিলেন যে আমি ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে চাই। প্রেসিডেন্টকে গিয়ে বলে দিলেন। অমনি হবে না। রিটার্ন এ দিতে হবে। কেন? ১৯৭৫ আমরা জানি আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ভার্বাল অ্যাসুরেন্স দিয়ে দিয়েছিলেন তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে আমাদের স্টেটের মধ্যে কান্ট্রির মধ্যে একটু প্রবলেম হয়েছে তাই জন্য আমরা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে চাই। কিন্তু এটা 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে চেঞ্জ করে দেওয়া হয় এবং বলা হয় যে ভার্বাল ডিক্লারেশন দিলে হবে না, রিটেন এ ডিক্লারেশন দিতে হবে তবেই কিন্তু তবেই কিন্তু প্রেসিডেন্ট ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন। বুঝতে পেরেছো? এতটা পর্যন্ত ক্লিয়ার হলো? পার্লামেন্টে অ্যাপ্রুভাল চাই। এটা ক্লিয়ার হলো? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, দেখো বলছি। বিষয়টা হচ্ছে আগে কি হতো জানো? আগে যেমন 1975 এ হয়েছিল, আমাদের তৎকালীন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, ইন্দিরা গান্ধীজি, তিনি কি করেছিলেন? তিনি তৎকালীন যিনি প্রেসিডেন্ট তাকে গিয়ে বলেছিলেন যে, "আমাদের দেশের মধ্যে ইন্টারনাল ডিস্টার্বেন্স হয়েছে, তাই জন্য আমরা ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে চাই।" এবং তার মুখের কথা শুনে প্রেসিডেন্ট ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছিলেন, প্রক্লেম করে দিয়েছিলেন। কিন্তু পরে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয় যে প্রেসিডেন্টকে যদি ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয় তাহলে তাকে ইউনিয়ন ক্যাবিনেটের রিটেন এগ্রিমেন্ট চাই। মানে রিটেনে তাকে দিতে হবে। রিটেনে তাকে জমা দিতে হবে প্রেসিডেন্টকে। ইউনিয়ন ক্যাবিনেট রিটেনে যদি প্রেসিডেন্টকে জমা দেয়, তবেই প্রেসিডেন্ট ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন। ভার্বাল কমিউনিকেশন এর মাধ্যমে হবে না। রিটেনে কমিউনিকেশন হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার হচ্ছে অ্যাপ্রুভাল বাই পার্লামেন্ট। মানে পার্লামেন্টের মাধ্যমে কি করে ন্যাশনাল ইমার্জেন্সি অ্যাপ্রুভ করা হবে। এটার আগে আমি তোমাদের দুটো জিনিসের কথা বলি। একটা হচ্ছে সিম্পল মেজরিটি আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি। এই দুটো মেজরিটি সম্পর্কে তোমরা বুঝে নাও। কারণ এই দুটো নাম এবার বারবার শুনবে। সিম্পল মেজরিটি আর স্পেশাল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে হচ্ছে a proposal is passed
if it gets more than half of the voters of the members who are present and voting. মানে ভাবলাম একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের প্রেজেন্টের লোকসভাতে কতজন সদস্য আছেন, কতজন মেম্বার আছেন বলো? বলো কতজন মেম্বার আছেন? দাদা একবার কোয়েশ্চেনটা করুন। এখন আছে দাদা আমাদের 543 জন। হ্যাঁ 543 মেম্বার আছেন আমাদের প্রেজেন্টে লোকসভাতে, মানে লোকসভার প্রেজেন্ট মেম্বার সংখ্যা হচ্ছে 543, ঠিক আছে? এবার সিম্পল মেজরিটি পেতে গেলে কি লাগে? ভাবো 543 জনের মধ্যে 400 জন মিটিং এ উপস্থিত আছেন, ঠিক আছে? যে সেশন হচ্ছে, পার্লামেন্টের সেশন হচ্ছে, তার মধ্যে 400 জন উপস্থিত আছে, লোকসভার সেশনে 400 জন উপস্থিত আছে। এবার কি হতে হবে? সিম্পল মেজরিটি পেতে গেলে 201 জনের মেজরিটি যদি পাওয়া যায় তবে সেটাকে সিম্পল মেজরিটি বলা হবে। মানে যতজন প্রেজেন্ট এবং ভোট করছে তার 50% এর বেশি। মানে কি বললাম? টোটাল মেম্বার ভাবো 543, তার মধ্যে 400 জন প্রেজেন্ট আছে। 400 র মধ্যে যদি 201 জন মেম্বার, মানে 50% এর বেশি যদি এগ্রি হয়ে যায় তবে সেটা সিম্পল মেজরিটি হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত অর্ডিনারি বিল গুলো পাস করা হয় সেই ক্ষেত্রে সিম্পল মেজরিটি ইউজ করা হয়, ঠিক আছে? বা অন্য যে সমস্ত পার্লামেন্টে রুটিন ডিসকাশনস হয় তার জন্য সিম্পল মেজরিটি ইউজ করা হয়। সিম্পল মেজরিটি ক্লিয়ার হলো? ইয়েস অর নো? হ্যাঁ, সিম্পল স্যার। মেজরিটি হ্যাঁ ক্লিয়ার? দাদা। এবার হচ্ছে স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে স্পেশাল মেজরিটি কয়েকটা ইম্পর্টেন্ট ক্ষেত্রে লাগে, ঠিক আছে? যেমন কনস্টিটিউশনকে যদি অ্যামেন্ড করা হয় তার জন্য কিন্তু স্পেশাল মেজরিটি লাগে। স্পেশাল মেজরিটি হতে গেলে কি লাগে? মোর দ্যান দুটো শর্ত লাগে। দাঁড়াও কেউ একটা জয়েন হচ্ছে। স্পেশাল মেজরিটি হতে গেলে দুটো জিনিস লাগে, দুটো শর্ত পূরণ করতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে মোর দ্যান 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস অ্যান্ড অ্যাট লিস্ট 2/3 মেম্বার্স অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এটা মানে হচ্ছে, ভাবে আমি তোমাকে একটা বোঝাই। 543 মেম্বার আছে প্রেজেন্টে লোকসভাতে, ঠিক আছে? এটার 50%, 543 50% মানে কত হচ্ছে? 272। আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি 272, ঠিক আছে? 543 এর মধ্যে 272 এবং ভাবো তার মধ্যে 450 জন প্রেজেন্ট আছে। 450 2/3 কত হবে? 300। মানে 543 এর 50% এর বেশি, যেটা হচ্ছে 272, এবং ভাবো তার মধ্যে 450 জন মেম্বার আছে। 543 জনের মধ্যে 450 জন প্রেজেন্ট এবং ভোটিং, তারা প্রেজেন্ট আছে সেশনে এবং ভোট করছে। তাদের 2/3 মেজরিটি মানে হচ্ছে তোমার 300। মানে 272 এর কম হওয়া যাবে না এবং 300টা ভোট চাই। মানে এক কথায় 300টা ভোট যদি পাওয়া যায় তবে সেটাকে বলা হবে স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি বুঝতে পারলে? তার প্রবলেম হ্যাঁ, থাকলে স্যার। বলো। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। হ্যাঁ বলছি, দেখো স্পেশাল মেজরিটি হতে গেলে দুটো জিনিস লাগে। আমি সিম্পল মেজরিটিতে কি বললাম? সিম্পল মেজরিটিতে বললাম যারা প্রেজেন্ট এবং ভোটিং যে সমস্ত মেম্বার আছে, ভাবো 543 জনের মধ্যে 400 জন প্রেজেন্ট আছে, 400 জনের মধ্যে যে 201 জন সহমত হয়ে গেল, ভোট করে দিল, সেটাকে বলে সিম্পল মেজরিটি। কিন্তু স্পেশাল মেজরিটি হতে গেলে Vote যে of the state legislature হয় না? কি বললে বুঝতে পারলাম না। স্পেশাল মেজরিটিটা এইটা হয় না, 3/4 স্টেট লেজিসলেচার মেজরিটি। না, স্টেট লেজিসলেচার মেজরিটি লাগে না। স্টেট লেজিসলেচার মেজরিটি তখনই লাগে, স্টেট রাটিফিকেশন তখনই করাতে হয় যদি কনস্টিটিউশনে যে সমস্ত ফেডারেল স্ট্রাকচার গুলো আছে সেগুলো চেঞ্জ করতে হয়। আমি ওটা নিয়ে বলছি, আমি ওটার কথা বলছি না। স্পেশাল মেজরিটি হচ্ছে, ভাবো টোটাল যে মেম্বার 543 মেম্বার আছে টোটালে, তার মধ্যে 272 মানে 543 50% এর বেশি, তার মানে 272, এবং তার সঙ্গে ভাবো 543 মেম্বারের মধ্যে 450 জন প্রেজেন্ট আছে, তাদের 2/3 মেজরিটি মানে 300। মানে 272 জন তো চাই এবং 300 পর্যন্ত যেতে পারে, মানে 300 জনের ভোট লাগবে। যদি 300 জন বলে আমরা হ্যাঁ এই বিলটাকে আমরা মেনে নিচ্ছি এবং ভোট করছি, তাহলে সেটাকে বলা হবে স্পেশাল মেজরিটি। মানে টোটাল মেম্বারশিপের 50% প্লাস যারা প্রেজেন্ট এবং ভোটিং মেম্বার আছে তাদের 2/3 মেজরিটি। যদি এই দুটো শর্ত পূরণ হয়ে যায় তখন সেটাকে বলা হয় স্পেশাল মেজরিটি। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ঠিক আছে, দেখো তারপরে So হচ্ছে তাহলে can you please explain this in Hindi or English once? Actually, I cannot Okay. understand Bengali properly. ओके देखो मैं बोल रहा हूँ। देखो दो तरीके का मेजोरिटी होता है, ठीक है? एक है सिंपल मेजोरिटी, एक है स्पेशल मेजोरिटी। सिंपल मेजोरिटी मतलब क्या होता है? सिंपल मेजोरिटी मतलब है जितने मेंबर्स प्रेजेंट है एंड वोट कर रहे हैं वो लोगों का 50% से ज्यादा मेजोरिटी चाहिए। जैसे सोच लो अभी लोकसभा में प्रेजेंट में 543 मेंबर्स हैं, उनमें से सोचो 400 मेंबर्स प्रेजेंट है, एक सेशन चल रहा है उसमें 400 मेंबर्स प्रेजेंट है।
अब 400 का 50% से ज्यादा मतलब कितना, 201। तो 201 मेंबर्स अगर राजी हो गए, वोट दे दिए उस बिल के पक्ष में, तो वो हो गया सिंपल मेजोरिटी। सिंपल मेजोरिटी क्लियर हुआ? Yes, sir. हाँ, अब देखो स्पेशल मेजोरिटी होने के लिए दो चीज चाहिए। एक है टोटल जो मेंबर्स हैं, जैसे 543 मेंबर्स, उनसे उनका 50% से ज्यादा मेजोरिटी। जैसे 543 के अगर हम बोले कि 50% से ज्यादा, तो वो होता है 270 टू 275 समथिंग, ठीक है। और ये एक हुआ, और उसके साथ जो मेंबर्स प्रेजेंट हैं एंड वोट कर रहे हैं, जैसे एक सेशन चल रहा है उसमें 450 मेंबर्स प्रेजेंट हैं, तो उसका कितना हुआ, उसका 2/3 मेजोरिटी मतलब 300। तो 272 टोटल का एंड 300 जितना प्रेजेंट एंड वोटिंग है उसका 2/3, मतलब 300 वोट अगर मिल गया 543 में से 300 अगर मिल गया, तो उसको कहा जाएगा स्पेशल मेजोरिटी। समझ में आया? हाँ सर, और ये किस लिए होता है, मतलब क्या चेंज करने स्पेशल के में लिए यूज होता है? स्पेशल मेजोरिटी कुछ इंपॉर्टेंट चीजेस के लिए होता है, जैसे कॉन्स्टिट्यूशन को अगर अमेंड करना हुआ, ठीक है, तो ये सब मेनली कॉन्स्टिट्यूशन को अमेंड करने के लिए हम लोग को स्पेशल मेजोरिटी चाहिए होता है। और सिंपल मेजोरिटी चाहिए होता है किसी ऑर्डिनरी बिल को पास करने के लिए, या जो रूटीन डिस्कशन होता है पार्लियामेंट में, वो सब के लिए। समझ में आया? हाँ सर, पता नहीं कहीं पे ना पढ़ा था कि 2-3 होते हैं, कंडीशंस 2/3 होते हैं मेजोरिटी, 2/3 जिसमें मेजोरिटी। जिसमें हाँ, जो भी बहुत इम्पोर्टेंट चीज चेंज करने के लिए होता है हाँ कॉन्स्टिट्यूशन हाँ। में, जिसमें 3/4 ऑफ द स्टेट लेजिस्लेचर का मेजोरिटी चाहिए होता है, मतलब वोट चाहिए होता है। तो वो कौन सा होता है, वो पता नहीं, ये तो कंफ्यूज हो जा मैंने रहा है। देखो, ये मैंने नहीं सुना, ठीक है। मुझे 3 तरीके का मेजोरिटी पता है जितना मैंने पढ़ा है। एक है सिंपल मेजोरिटी, एक है स्पेशल मेजोरिटी, एक है एब्सोल्यूट मेजोरिटी। एब्सोल्यूट मेजोरिटी मतलब समझ में आ रहा है कि जितने मेंबर्स हैं सबका चाहिए, ये तो समझ में ही आ रहा है। हाँ और एक होता है सिंपल स्पेशल। सिंपल तो मैंने बोल दिया 50% से ज्यादा जो मेंबर्स प्रेजेंट एंड वोटिंग है। और स्पेशल मेजोरिटी मतलब क्या होता है, 2/3 मेंबर से ज्यादा मेजोरिटी अगर हो गया, तो उसको कहा जाता है स्पेशल मेजोरिटी। अब अगर सोचो कुछ ऐसा अमेंडमेंट हुआ जिससे फेडरल स्ट्रक्चर को चेंज करना है। फेडरल स्ट्रक्चर मतलब क्या, यूनियन एंड स्टेट, इसका जो रिलेशन है। जैसे सोचो कि फाइनेंशियल डिस्ट्रीब्यूशन को लेके कुछ चेंज करना है। मतलब सोचो बिहार को बोला जा रहा था कि तुमको पार्लियामेंट से बोला गया था, मैं बस एग्जांपल दे रहा हूँ, पार्लियामेंट से बोला गया बिहार को कि हम मंथली तुमको 1.5 करोड़ रुपया देंगे तुम्हारे सब काम करने के लिए। अब पार्लियामेंट में कुछ डिस्कशन हुआ, उसके बाद बोला गया कि वो पैसा कमाना पड़ेगा, मतलब कम करना पड़ेगा, घटाना पड़ेगा। तो ये फेडरल स्ट्रक्चर में चेंज आया। या कुछ ऐसा चेंज आया जिससे यूनियन एंड स्टेट का जो रिलेशन है, उसको लेके थोड़ा सा डिस्टर्ब हो सकता है, उसको कुछ चेंज किया जा सकता है। ये सब चेंज को कहा जाता है फेडरल स्ट्रक्चर में चेंज लाना, ठीक है। तो अगर उस वो फेडरल स्ट्रक्चर में चेंज लाना है, तब क्या होता है, स्पेशल मेजोरिटी तो चाहिए ही, एक साथ जो हाफ ऑफ द स्टेट्स हैं उनका भी चाहिए होता है मेजोरिटी, उनसे भी रेटिफाई करवाना पड़ता है। समझ में आया? हाँ हाँ सर। अच्छा ठीक है। देखो, अब पार्लियामेंट्री अप्रूवल मैंने इतना सब कुछ क्यों बोला, इतना सब कुछ बोला इसलिए, मैं पहले बंगाली में बोल रहा हूँ फिर हिंदी में बोल दूंगा और एक बार। দেখো, আমি এত কিছু বললাম তার প্রধান কারণ হচ্ছে তাহলে কি আমরা বুঝলাম, যদি কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হয় তাহলে স্পেশাল মেজরিটি লাগবে, ঠিক আছে। এবং স্পেশাল মেজরিটি লাগবে এবং সেটা 1 মাসের মধ্যে পার্লামেন্টের দুটো हाउस থেকে पास होते হবে, लोकसभा এবং राज्यसभा থেকে पास होते হবে। इसका मतलब है कि इसको अगर कॉन्स्टिट्यूशन को अगर अमेंड करना है तो उसके लिए स्पेशल मेजरिटी चाहिए होगा। एंड उसी के साथ ये जो रेजोल्यूशन है, मतलब एक रेजोल्यूशन जो बिल पास किया गया कॉन्स्टिट्यूशन को अमेंड करने के लिए, वो ये बोथ हाउसेज ऑफ पार्लियामेंट मतलब लोकसभा एंड राज्यसभा, ये दोनों में ही 1 महीने के अंदर पास करना पड़ेगा। समझ में आया? ये सुनना हाँ सर। यस सर। बाकी था। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা বোঝা Yes, গেছে। sir. এবার হচ্ছে ডিউরেশন, মানে কতদিন পর্যন্ত। আচ্ছা, আরেকটা জিনিস তার মাঝে আগে বলে দিই আমি। ভাবো লোকসভা ডিসলভ হয়ে গেছে, মানে আমি কি বললাম, লোকসভা এবং রাজ্যসভা দুটো থেকে পাস হতে হবে। এবার ভাবো লোকসভা ডিসলভ হয়ে গেছে, শুধুমাত্র রাজ্যসভা আছে। তাহলে কি করা হয়, রাজ্যসভা থেকে প্রথমে 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ করে দিতে হবে, এবং যখন আবার লোকসভার সেশন শুরু হবে, মানে নতুন লোকসভা যখন গঠন হয়ে যাবে, তার 30 দিনের মধ্যে আবার সেটাকে পাস करते হবে। मतलब है कि अगर सोचो किसी कारणवश लोकसभा अगर डिसॉल्व हो रहा, मतलब सोचो जनरल इलेक्शन हुआ, इलेक्शन के बाद लोकसभा अभी कुछ दिनों के लिए डिसॉल्व हुआ है, ठीक है, या इलेक्शन के टाइम में डिसॉल्व रहता है लोकसभा। तो उस टाइम में अगर क्या हुआ, अगर उस टाइम में कोई इमरजेंसी आ गया और नेशनल इमरजेंसी प्रोक्लेम करना पड़ा प्रेसिडेंट को, तो पहले राज्यसभा से उसको पास करवा दिया जाएगा। उसके बाद जब नया लोकसभा गठन होगा, उसके 30 दिन के अंदर उसको फिर से पास करना पड़ेगा।
ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে। দেখো তারপর হচ্ছে ডিউরেশন অফ এমার্জেন্সি, মানে কতদিন পর্যন্ত এমার্জেন্সি থাকবে। তো সেটা হচ্ছে যদি একবার অ্যাপ্রুভ হয়ে গেল, তাহলে একটা এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি একটা ৬ মান্থের জন্য থাকতে পারে। ঠিক আছে? মানে যেই মানে ভাবো জানুয়ারিতে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হলো, তাহলে জুলাই পর্যন্ত থাকবে। এমন নয় যে কন্টিনিউ চলেই যাচ্ছে। ৬ মাসের পরও আবার এমার্জেন্সি চলে যাচ্ছে। অমনি হবে না। যদি ৬ মাসের বেশি কোন ন্যাশনাল এমার্জেন্সিকে বাড়াতে হয় টাইম লিমিট, তাহলে সেটার জন্য আবার পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগে। তখন আবার পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। তবে আবার ৬ মাসের বেশি সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে। मतलब अगर एक नेशनल इमरजेंसी का टाइम लिमिट है 6 मंथ्स। अगर 6 मंथ से ज्यादा किसी नेशनल इमरजेंसी को बढ़ाना है, उसको एक्सटेंड करना है, तो उसके लिए पार्लियामेंट का अप्रूवल लगेगा। सोचो 12 मंथ हो गया, मतलब 1 साल हो गया, तो 1 साल के बाद फिर से पार्लियामेंट का अप्रूवल लगेगा। मतलब 6 महीने बाद पार्लियामेंट का अप्रूवल लगेगा नेशनल इमरजेंसी को एक्सटेंड करने के लिए। क्लियर? Yes, sir. Yes, sir. ওকে, ডিউরেশন আমরা বুঝলাম। এবার হচ্ছে আহ হ্যাঁ, এবার লোকসভার একটা পাওয়ার আছে। লোকসভাকে একটা স্পেশাল পাওয়ার দেয়া গেছে এমার্জেন্সিকে ডিসকন্টিনিউ করার জন্য, এমার্জেন্সিকে থামিয়ে দেওয়ার জন্য। সেটা কি হচ্ছে? লোকসভা যদি একটা রেজলিউশন পাস করে দিল তার 1/10 মেম্বারের মাধ্যমে, ভাবো 10%-এর 1% মেম্বার যদি বলে দিল যে আমাদের আর প্রয়োজন নেই এমার্জেন্সি যে আমরা বিলটা পাস করে অ্যাক্ট হয়েছিল সেটাকে আমরা যদি এবার স্থগিত করতে পারি, আমরা ন্যাশনাল ইমার্জেন্সিকে বন্ধ করতে পারি, তাহলে কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি তখন বন্ধ হয়ে যাবে। इसका मतलब है अगर लोकसभा के 1/10 मेंबर अगर बोल दिए कि हम लोग अब नेशनल इमरजेंसी को बंद करना चाहते हैं, उसको इसको स्थगित करना चाहते हैं, तो लोकसभा के पास उसका पावर है कि वो एक रेजोल्यूशन पास करके नेशनल इमरजेंसी को डिसकंटिन्यू कर सकता है। ओके, Sir, क्लियर? 6 month के पहले भी। हाँ, 6 मंथ के पहले। Okay, 6 sir. मंथ टाइम Clear. लिमिट है, मतलब अगर एक স্যার बार पास हुआ तो 6 मंथ तक रहेगा। স্যার দেন এখানে রাজ্যসভার কোনো রুল নেই নাকি? রাজ্যসভা আচ্ছা, আমি বললাম তো দুটো হাউস থেকে পাস হতে হবে, শুধুমাত্র না লোকসভা না থেকে নয়। লোকসভা আচ্ছা, ওয়ান এটা তো শুধুমাত্র লোকসভা, এটা তো শুধুমাত্র লোকসভা। আচ্ছা, ওকে ওকে। হুম, হুম, ঠিক আছে। নেক্সট দেখো, এবার হচ্ছে ইফেক্টস অফ ন্যাশনাল ইমার্জেন্সি, মানে ন্যাশনাল ইমার্জেন্সি হলে কি কি ইফেক্ট হয়। তো প্রথম যেটা আর্টিকেল 353 ক্লজ এ তে বলা আছে, তোমাদের আর্টিকেল এবং ক্লজ মনে রাখার কোনো দরকার নেই, তোমরা শুধু বুঝে নাও যে ন্যাশনাল ইমার্জেন্সি হলে কি কি হয়। তো প্রথম হচ্ছে সেন্টার শ্যাল এক্সটেন্ড টু গিভিং ডাইরেকশনস টু দ্য স্টেট, মানে কি হতে পারে স্টেটের যে নিজস্ব সাবজেক্ট ম্যাটার গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেন্টার তাকে ডাইরেক্ট করতে পারে। মানে ভাবো পার্লামেন্ট বিধানসভা বা বিধান পরিষদকে গাইড করছে কোনো বিষয়ে, যখন नेशनल इमरजेंसी होगा ये पावर तो पार्लियामेंट को दिया আছে। मतलब है कि जब नेशनल इमरजेंसी होगा तब सेंटर के पास ये पावर चला जाएगा कि ये वो स्टेट को उसके काम के लिए डायरेक्ट कर सकता है। और एक चीज हमेशा याद रखना कि जब भी नेशनल इमरजेंसी डिक्लेयर होता है या किसी भी तरीके का जब इमरजेंसी डिक्लेयर होता है तब सेंटर के पास बहुत सारा पावर चला जाता है। ठीक है, मतलब इसका जैसे हम लोग क्या जानते हैं कि किसी भी चीज को करने के लिए सेंटर एंड स्टेट ये दो तरीके से देखना होता है। पर जब होगा ये इसको क्या कहा जाता है, इसको फेडरल स्ट्रक्चर कहा जाता है। लेकिन जब अमेंडमेंट होता है, मतलब सॉरी, जब इमरजेंसी डिक्लेयर होता है तब ये जो कैरेक्टर है ना कॉन्स्टिट्यूशन का, जो फेडरल कैरेक्टर है, ये यूनिटरी बन जाता है। मतलब सेंटर के पास सारा पावर चला जाता है। ठीक है, क्लियर? फर्स्ट इफेक्ट क्लियर? Yes, sir. নেক্সট তারপরে হচ্ছে কি যে পার্লামেন্ট সেন্টারের জন্য স্টেট লিস্টে যে সমস্ত বিষয়গুলো বলা আছে, আমি বলেছিলাম তিনখানা লিস্ট হয়, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টের ইউনিয়ন যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোর উপর ল বানাতে পারে, স্টেট লিস্টের বিষয়গুলোর উপর স্টেট ল বানাতে পারে, এবং কনকারেন্ট লিস্টগুলো বিষয়গুলোর উপর ইউনিয়ন এবং স্টেট দুজনেই ল বানাতে পারে। তো ন্যাশনাল ইমার্জেন্সির টাইমে স্টেট সেন্টারের কাছে এই পাওয়ারটা চলে আসে যে স্টেট লিস্টে যে ম্যাটার গুলো আছে সেগুলো কিন্তু পার্লামেন্ট ল বানাতে পারে এবং সেই ডিউটি ইম্পোজ করতে পারে স্টেটকে যে তোমাকে এইটা করতে হবে। কোনো স্টেটকে বলো যে তোমাকে এই ডিউটিটা পারফর্ম করতে হবে, এই पावरটা पार्लियामेंट के चले जाए। मतलब पार्लियामेंट के पास ये पावर आता है कि स्टेट लिस्ट में जो सब्जेक्ट मैटर दिया गया है उस सब के लिए पार्लियामेंट लॉ बना सकता है। पावर बोल सकता है किसी स्टेट को कि हम तुमको ये पावर दे रहे हैं, अब हम बोल रहे हैं इसीलिए तुम ये काम करो, या कोई ड्यूटी दे सकता है कि तुमको ये करना पड़ेगा ये चीज। ठीक है, নেক্সট সেন্টার এবং স্টেটের মধ্যে যে ফাইনাল রেভিনিউ ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। মানে প্রেসিডেন্ট যদি চান তাহলে সেন্টার স্টেটের মধ্যে রেভিনিউ ডিস্ট্রিবিউশন চেঞ্জ করতে পারেন। মানে ভাবো বাজেটে তো ফিক্স থাকে কোন স্টেটের জন্য কত টাকা করে বরাদ্দ থাকবে, তো ওই যে বরাদ্দটা, ওই রেভিনিউ যেটা বরাদ্দটা সেটা কিন্তু প্রেসিডেন্ট চাইলে চেঞ্জ করতে পারেন।
ड्यूरिंग नेशनल इमरजेंसी। मतलब नेशनल इमरजेंसी के टाइम में अगर प्रेसिडेंट चाहे तो जो रेवेन्यू डिस्ट्रीब्यूशन है बिटवीन द यूनियन एंड द स्टेट्स, वो चाहे तो उसको ऑल्टर कर सकते हैं, उसको चेंज कर सकते हैं। ये बोला गया आर्टिकल 354 में। नेक्स्ट, नेशनल इमरजेंसी के टाइम में लोकसभा का जो टाइम है, उसका जो पीरियड है, उसको चाहे तो वो 1 साल तक बढ़ा सकते हैं। मतलब क्या? सोचो, मैं बोलना चाहता हूँ कि लोकसभा का सेशन चल रहा है 6 महीना, उसको वो चाहे तो 1 साल तक उसको बढ़ा सकते हैं। ये पावर प्रेसिडेंट के पास दिया गया है ड्यूरिंग अ नेशनल इमरजेंसी, अगर बहुत ज़्यादा कुछ इम्पोर्टेंट सिचुएशन आ गया तो। ঠিক আছে? মানে হচ্ছে যদি প্রেসিডেন্ট চান তো তিনি লোকসভার টার্ম একটা পার্টিকুলার টার্ম তিনি ১ বছর পর্যন্ত দীর্ঘায়িত করতে পারেন। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো? इतना तक सबका यस क्लियर? सर। বাকিরা? ইয়েস স্যার। লিজান আজকে ক্লাসে নেই? আজকে ক্লাসে নেই মনে হয়। আচ্ছা, দেখো এবার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর উপর কি, কি ইফেক্ট পড়ে। যখন ন্যাশনাল এমার্জেন্সি ডিউ টু ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন এর জন্য ডিক্লেয়ার করা হয়, প্রোক্লেম করা হয়, তখন কিন্তু আর্টিকেল 19 এ যে সমস্ত ফ্রিডম গুলো কথা বলা হয়েছিল সেই ফ্রিডম গুলো কিন্তু সাসপেন্ড হয়ে যায়। মানে সেই ফ্রিডম গুলো কিন্তু আর सिटीजनদের কাছে থাকে না। मतलब है जब नेशनल इमरजेंसी ड्यू टू वॉर या एक्सटर्नल एग्रेशन के लिए प्रोक्लेम किया जाता है, तब आर्टिकल 19 के अंदर जो जो तरीके का फ्रीडम दिया गया था सिटीजन्स को, वो सब सिटीजन्स सस्पेंड हो जाता है। मतलब सिटीजन्स के पास ये पावर नहीं रहता कि वो सब पावर, ये सब जो फ्रीडम्स दिए गए हैं वो सब वो एक्सरसाइज करे, या अगर उसका कुछ वायोलेशन हुआ तो वो सुप्रीम कोर्ट में जाके केस फाइल करे। ये सब पावर ड्यूरिंग अ नेशनल इमरजेंसी हट जाता है, मतलब सस्पेंड हो जाता है। बट आर्टिकल 20 एंड 21 ये दो जो है, जैसे पर्सनल लाइफ एंड लिबर्टी, प्रोटेक्शन ऑफ पर्सनल लाइफ एंड लिबर्टी एंड डिटेंशन के अगेंस्ट जो राइट है, ये सस्पेंड नहीं होता। मतलब आर्टिकल 19 सस्पेंड हो जाता है, लेकिन आर्टिकल 20 एंड 21 सस्पेंड नहीं होता ड्यूरिंग अ नेशनल इमरजेंसी। क्लियर? ন্যাশনাল এমার্জেন্সি সবার ক্লিয়ার, তাহলে স্টেট এমার্জেন্সিতে যাবো। স্যার আমাকে আরেকবার বোঝাবেন দাদা? হ্যাঁ, দেখো ন্যাশনাল এমার্জেন্সিতে ফান্ডামেন্টাল রাইটস এর কি হয়, আর্টিকেল 19 এ যে সমস্ত ফ্রিডম গুলোর কথা বলা হয়েছে, সেগুলো যদি ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে আর্টিকেল 19 এ যে সমস্ত ফ্রিডম গুলো দেওয়া আছে সেগুলো সাসপেন্ড হয়ে যায়। কিন্তু আর্টিকেল 20 এবং 21 এ যে রাইট গুলো দেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইট গুলো দেওয়া হয়েছে, সেগুলো সাসপেন্ড হয় না ডিউরিং আ ন্যাশনাল এমার্জেন্সি। ক্লিয়ার? হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি সবার ক্লিয়ার হলো? यस सर। ঠিক, বাকিরা? দেবা, ইয়েস স্যার। লব্ধা, বাপি? ইয়েস স্যার। ওকে, দেখো তারপর হচ্ছে ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি অফ স্টেট অর স্টেট ইমার্জেন্সি। মানে কোন পার্টিকুলার স্টেটের যদি কনস্টিটিউশনাল মেশিনারি, মানে এটা কথা মানে হচ্ছে যদি প্রেসিডেন্ট ভাবেন, এবং একটা জিনিস মনে রাখবে যে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল এমনি করে দিতে পারে যে ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি, এটা সব একই জিনিস অফ স্টেট। তো এগুলো সব आर्टिकल 356 এ দেওয়া আছে। आर्टिकल 356 में फेलियर ऑफ कॉन्स्टिट्यूशनल मशीनरी ऑफ अ स्टेट या स्टेट इमरजेंसी या प्रेसिडेंट रूल, ये सब चीज आर्टिकल 356 में बोला गया है। इसका मतलब होता है कि अगर प्रेसिडेंट को, किसी स्टेट का गवर्नर प्रेसिडेंट को जाके बोले, या प्रेसिडेंट को अगर लगे कि किसी पर्टिकुलर स्टेट में कॉन्स्टिट्यूशनल जो मशीनरी है वो खराब हो गया है, मतलब किसी स्टेट कॉन्स्टिट्यूशन के बेसिस पे काम नहीं कर रहा, कॉन्स्टिट्यूशन को वायोलेट कर रहा है, तो क्या होता है, तब प्रेसिडेंट स्टेट इमरजेंसी डिक्लेयर कर सकते हैं। इसका मतलब है कि এটার মানে হচ্ছে যে যখন প্রেসিডেন্টের মনে হবে যে কোনো পার্টিকুলার স্টেটে কনস্টিটিউশনাল মেশিনারি ভায়োলেট হচ্ছে, তখন তিনি স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন। তাহলে স্টেট ইমার্জেন্সি কখন ডিক্লেয়ার করা যায় বুঝতে পারলে সবাই? ইয়েস অর নো? স্যার আরেকবার বললে ভালো হতো। স্যার আরেকবার নো বলুন। স্যার। বলছি, দাদা আরেকবার দেখো, বলো। হ্যাঁ বলছি। দেখো বিষয়টা হচ্ছে, যখন ভাবো, আমি একটা উদাহরণ যদি দিই, ভাবো ইউপিতে এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করলো যেটা দেখে মনে হচ্ছে যে যেভাবে একটা কনস্টিটিউশনাল একটা স্টেট চলা উচিত সেইভাবে ইউপি চলছে না। আমি এক্সাম্পল দিচ্ছি বাস, ঠিক আছে? সেইভাবে ইউপি চলছে না, সেইভাবে ইউপি রান হচ্ছে না। তখন ইউপির যিনি গভর্নর থাকবেন তিনি প্রেসিডেন্টকে গিয়ে বলবেন আমাদের স্টেটে এই প্রবলেম গুলো হচ্ছে। বা যদি প্রেসিডেন্টের মনে হয় যে হ্যাঁ ইউপিতে এই প্রবলেম গুলো হচ্ছে, ইউপি কনস্টিটিউশন মেনে চলছে না, ইউপির যে গভর্নমেন্ট সেই কনস্টিটিউশন মেনে কাজ করছে না, তখন তিনি কি করবেন, তখন তিনি स्टेट इमरजेंसी डिक्लेयर कर देवें। माने होच्छे, मतलब है कि जब किसी पर्टिकुलर स्टेट में अगर ऐसा सिचुएशन आया जिसके वजह से प्रेसिडेंट को लगा कि उस स्टेट का जो गवर्नमेंट है वो कॉन्स्टिट्यूशन के हिसाब से काम नहीं कर रहा, कॉन्स्टिट्यूशन को वायलेट कर रहा है,
तब वो क्या कर सकते हैं, तब वो स्टेट इमरजेंसी डिक्लेयर कर सकते हैं। समझ में आया सबको? यस सर। यस Yes, सर। sir. বাকিরা? হয়ে গেল। ওকে, ওকে। তারপরে দেখো, তারপর হচ্ছে তখন তাহলে এবার যখন সরি হ্যাঁ, যখন স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, তখন কি হয়? তখন একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা হচ্ছে, ইউনিয়নের কিন্তু একটা রেসপন্সিবিলিটি, সে দেখবে যে স্টেটের যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলো কি করে রিজলভ করা যায় বা সেগুলো কি করে ঠিক করা যায়, এটাও কিন্তু আমাদের ইউনিয়নের দায়িত্ব, ঠিক আছে? এটা আর্টিকেল 355 এ বলা আছে। তারপরে হচ্ছে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল আর টেনিওর, মানে কতদিন পর্যন্ত একটা স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার থাকবে এবং তার টেনিওর কতদিন পর্যন্ত হতে পারে এবং পার্লামেন্টারি অ্যাপ্রুভাল কতদিন পর্যন্ত লাগবে। ঠিক আছে? তো যখন একটা স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, তখন মানে ১ম এ হচ্ছে পার্লামেন্টের যে দুটো হাউস, এই দুটো হাউস থেকে ২ মাসের মধ্যে প্রক্লেম করতে হয়। ঠিক আছে? মানে ২ মাসের মধ্যে পাস করতে হয় সেই বিলটা। ঠিক আছে? আমি যেটা কি বললাম, ন্যাশনাল এমার্জেন্সি ক্ষেত্রে ১ মাসের পাস করতে হয়। কিন্তু স্টেট এমার্জেন্সি ক্ষেত্রে ২ মাসের মধ্যে পাস করে দিতে হয়। এতটা বুঝতে পেরেছো? স্যার বলছি Sir, please কোনো ex- কোনো हाँ, স্টেটে हाँ, हिंदी करेंगे, हिंदी करेंगे। কোনো স্টেটে একটা हाँ, बोलो, ম্যাসিভ কোনো স্টেটে ম্যাসিভ ভায়োলেশন ক্রিয়েট হলে দেন মানে সিটিজেনদের দ্বারা আর কি কোনো ম্যাসিভ ভায়োলেশন ক্রিয়েট হুম। হলে তাহলে স্টেট ইমার্জেন্সি কি অ্যাপ্লাই হতে পারে? হ্যাঁ, স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার হতে পারে। যদি আচ্ছা গভর্নর গিয়ে প্রেসিডেন্টকে বলেন যে আমার স্টেটে এই প্রবলেম হচ্ছে। আচ্ছা ठीक है सर? हाँ। हाँ, देखो, मैं बोलना चाहता हूँ कि यूनियन का ये रिस्पॉन्सिबिलिटी है, जब किसी स्टेट में कोई मतलब स्टेट में प्रेसिडेंट रूल अप्लाई हो या मतलब कुछ स्टेट इमरजेंसी डिक्लेयर हो, तो यूनियन का ये रिस्पॉन्सिबिलिटी है कि वो उस स्टेट को प्रोटेक्ट करे, एक्सटर्नल एग्रेशन से प्रोटेक्ट करे, इंटरनल डिस्टर्बेंस से प्रोटेक्ट करे और ये इंश्योर करे कि जो गवर्नेंस है उस स्टेट का वो कॉन्स्टिट्यूशन के हिसाब से हो रहा है। ठीक है? मतलब जो गवर्नमेंट है उस स्टेट का वो कॉन्स्टिट्यूशन के हिसाब से काम कर रहा है। ये आर्टिकल 355 में बोला गया। एंड मैंने जैसे बोला, नेशनल इमरजेंसी का जो रेजोल्यूशन पास करना होता है वो बोथ हाउसेज ऑफ पार्लियामेंट से, मतलब लोकसभा एंड राज्यसभा से 1 महीने के अंदर। तो स्टेट इमरजेंसी के लिए वो 2 महीने में पास करना होता है। ठीक है? इतना तक क्लियर हुआ? yes sir. हाँ। यस नेक्स्ट सर। है कि एक बार जब स्टेट इमरजेंसी डिक्लेयर किया जाता है तो 6 महीने के लिए रहता है। ठीक है? मैक्सिमम लिमिट 3 साल है। ठीक है? इसका मैक्सिमम लिमिट बोला गया है। मतलब एक बार 6 महीने के लिए डिक्लेयर किया जा सकता है और इसको कब तक एक्सटेंड किया जा सकता है? 3 साल के लिए एक्सटेंड किया जा सकता है। মানে এই যে স্টেট এমার্জেন্সি, এটা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 6 মাস, কিন্তু এটাকে 3 সাল পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। এবং যদি ১ বছরের বেশি কখনো এক্সটেন্ড করা হয়, আমি বললাম ৩ বছর পর্যন্ত। ভাবো ৬ মাস পার হয়ে গেল। ৬ মাসের পর আবার ৬ মাস পার হলো। এবার ১ বছর যখন হয়ে গেল তখন সেটাকে আবার কি করে বাড়াতে হয়? যদি মানে ভাবো কোন ওই পার্টে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেল বা পুরো ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেল। তখন আবার সেটা টাইম লিমিট বেড়ে যাবে। বা ইলেকশন যে কমিশন ওই ডিক্লেয়ার করে দিল যে ওই স্টেটে আর ইলেকশন এখন নেওয়া হতে পারে না। মানে এই দুটো কন্ডিশন যদি হয়ে গেল তখনও কিন্তু ১ বছরের বেশি বাড়ানো যেতে পারে। মানে मतलब है कि स्टेट इमरजेंसी का टाइम लिमिट है 6 मंथ, पर इसको 3 साल तक 3 इयर्स तक एक्सटेंड किया जा सकता है। अब अगर इसको 1 साल से ज़्यादा एक्सटेंड करना हो तो उसके लिए 2 कंडीशंस है। एक, अगर पूरे इंडिया में या स्टेट के किसी पार्ट में नेशनल इमरजेंसी डिक्लेयर हो गया। मैंने क्या बोला था, नेशनल इमरजेंसी पूरा देश में भी हो सकता है या किसी पर्टिकुलर स्टेट में भी हो सकता है। मतलब स्टेट इमरजेंसी तो चल रहा है, पर वो इमरजेंसी इतना बढ़ गया कि नेशनल इमरजेंसी डिक्लेयर करना पड़ गया। ठीक है? तो उसके लिए बढ़ाया जा सकता है, या इलेक्शन कमीशन अगर बोल दिया कि उस पर्टिकुलर स्टेट में अभी इलेक्शन हम लोग नहीं करवा सकते, इतना हालत खराब है कि हम लोग अभी इलेक्शन करवा नहीं सकते। ये 2 कंडीशंस अगर फुलफिल हो गया तो उसको 1 साल से ज़्यादा बढ़ाया जा सकता है। क्लियर? सर एक डाउट है। हाँ, बोलो। जैसे अगर कोई स्टेट में कुछ प्रॉब्लम होता है तभी भी नेशनल ये वाला होता है, इमरजेंसी होता है, और अगर कोई इंटरनेशनली कोई फाइट या फिर कुछ ऐसा वॉर हो जाए तभी भी नेशनल इमरजेंसी कॉल होगा। देखो, नेशनल इमरजेंसी हमेशा 3 ग्राउंड पे होता है। वॉर, एक्सटर्नल एग्रेशन एंड आर्म्ड रिबेलियन। ये अगर पूरा इंडिया में हुआ तो भी हो सकता है, किसी पर्टिकुलर स्टेट में हुआ तो भी हो सकता है। और स्टेट इमरजेंसी कब होता है? अगर कॉन्स्टिट्यूशन के हिसाब से काम ना हो, तब स्टेट इमरजेंसी डिक्लेयर होता है। इसीलिए इसका नाम है फेलियर ऑफ कॉन्स्टिट्यूशनल मेसनरी ऑफ स्टेट। समझ में आया? हाँ, और अगर कुछ एक्सटर्नल वॉर हुआ जैसे यूएसए और इसका या फिर किसी इंडिया से किसी का वॉर हो गया और तब इमरजेंसी कुछ हो रहा है तो
उसके लिए स्टेट डिसॉल्व हो सकता है, मतलब लेजिस्लेचर? हाँ, तब डिसॉल्व नेशनल इमरजेंसी होता है तब मतलब नॉर्मली डिसॉल्व हो जाता है, ठीक है? स्टेट इमरजेंसी पे तो होता ही है, नेशनल इमरजेंसी अगर बहुत ज़्यादा बढ़ गया तो भी हो सकता है, ঠিক है? ওকে স্যার। হ্যাঁ। এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ১ম এ একটা জিনিস বলে দিই, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি আজ পর্যন্ত ইন্ডিয়াতে কখনো লাগু হয়নি। মানে আজ পর্যন্ত ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কখনো হয়নি। ঠিক আছে? ন্যাশনাল ইমার্জেন্সি ৩ বার হয়েছে। একবার ভারত-চায়না যুদ্ধের সময় হয়েছে, ভারত-পাকিস্তান যুদ্ধের সময় হয়েছে। একবার ইন্দিরা গান্ধী ১৯৭৫ এ ডিক্লেয়ার করেছিলেন। তো এই ৩ টে কারণে ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছে। ঠিক আছে? স্টেট ইমার্জেন্সি তো প্রত্যেকটা স্টেটে আলাদা, আলাদা। তো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত একবারও ডিক্লেয়ার করা হয়নি। फाइनेंशियल इमरजेंसी हैज़ नॉट बीन इम्पोज्ड इन इंडिया टिल डेट, मतलब अभी तक फाइनेंशियल इमरजेंसी इंडिया में डिक्लेयर कभी नहीं हुआ है, ठीक है? और आर्टिकल 360 में फाइनेंशियल इमरजेंसी का बात बोला गया है, अगर किसी इंडिया में मतलब पूरे इंडिया में या इंडिया किसी पार्ट में अगर फाइनेंशियल डिस्टर्बेंस अराइज़ हुआ या जो क्रेडिट है उसके उसको उसमें कुछ प्रॉब्लम आ गया, मतलब पैसे के लेन-देन में अगर कुछ प्रॉब्लम आ गया, तो फाइनेंशियल इमरजेंसी डिक्लेयर हो सकता है, ठीक है? और जो फाइनेंशियल इमरजेंसी है इसको अच्छा 1 मिनट रुको। हुँ। इसको 2 मंथ के अंदर इसका जो रिज़ॉल्यूशन है इसको 2 मंथ के अंदर पार्लियामेंट से पास होना पड़ता है, मतलब लोकसभा, राज्यसभा में। जैसे स्टेट इमरजेंसी का रिज़ॉल्यूशन पास होना पड़ रहा था 2 महीने के अंदर, फाइनेंशियल इमरजेंसी का रिज़ॉल्यूशन भी 2 महीने के अंदर लोकसभा एंड राज्यसभा में से पास होना पड़ता है। ঠিক है? मतलब মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360 তে বলা আছে এবং যদি সমগ্র ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার যেকোনো পার্টে যদি ক্রেডিট বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যদি ডিস্টার্ব হয়ে যায় তখন ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় এবং পার্লামেন্টের যে দুটো হাউস লোকসভা এবং রাজ্যসভা এই দুটো হাউস থেকে ২ মাসের মধ্যে যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করার যে রেজোলিউশন সেটা পাস হতে হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবটা ক্লিয়ার হুয়া? স্যার 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 আমার একটা কোশ্চেন ছিল, মানে জানার ছিল বলো। কিছু আর কি। বলো, বলো। স্যার বলছিলাম ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগানোর পর কি কি ইফেক্ট পড়তে পারে আর কি? হ্যাঁ, এই তো বলছি একটু। দেখো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এফেক্ট হচ্ছে যে সমস্ত স্যালারি আছে স্টেট মানে বিভিন্ন গভর্নমেন্ট সেক্রেটারি যে মানে গভর্নমেন্ট অফিসিয়ালস এর যে স্যালারি আছে ইনক্লুডিং জাজেস অফ সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্ট সেগুলো রিডিউস করে দেওয়া হয় এবং বাকি প্রেসিডেন্ট চাইলে যে রেভিনিউ ডিস্ট্রিবিউশন বিটুইন ইউনিয়ন এন্ড স্টেট ওটা চেঞ্জ করতে পারেন। বুঝতে পেরেছো? মেইনলি এগুলোই হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ বলো। আরেকবার বলো। বলছি। দেখো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360 তে বলা আছে এবং যখন প্রেসিডেন্ট অনুভব করবেন, যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন অনুভব করবেন যে ইন্ডিয়াতে সমগ্র ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার যেকোনো পার্টে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটা ডিস্টার্ব হয়ে গেছে, তখন তিনি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। এবং এই যে ফাইন্যান্সিয়াল প্রত্যেকটা ইমার্জেন্সি মানে হওয়ার আগে ডিক্লেয়ার হওয়ার আগে একটা রেজলিউশন পাস করাতে হয়, একটা বিল পাস করাতে হয়। লোকসভা এবং রাজ্যসভা থেকে। ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে ওটা ১ মাসের মধ্যে পাস করাতে হয়। স্টেট ইমার্জেন্সির ক্ষেত্রে ওটা ২ মাসের মধ্যে পাস করাতে হয় এবং ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির ক্ষেত্রে ওটা ২ মাসের মধ্যে পাস করাতে হয়। তো লোকসভা, রাজ্যসভা থেকে ২ মাসের মধ্যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির যে বিল সেটা পাস করাতে হবে। তবে ন্যাশনাল ইমার্জেন্সি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার হবে। এবং যখন ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, তখন ইউনিয়নের কাছে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার চলে যাচ্ছে যে স্টেটের সে ফাইন্যান্সিয়াল ম্যাটারে ল বানাতে পারে। এবং একই সঙ্গে এর ইফেক্ট হচ্ছে যে গভর্নমেন্ট অফিসিয়ালস আছে ইনক্লুডিং জাজেস অফ সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্ট তাদের যে সমস্ত স্যালারি, অ্যালাওয়েন্স সেগুলো কমে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর স্যার বলছি কোনো একটা পার্টিকুলার স্টেটে যখন কোনো একটা পার্টিকুলার স্টেটে যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটা লাইক করা হয়, অ্যাপ্লাই করা হয়, দেন ওই স্টেটটার সমস্ত ফাইন্যান্সিয়ালি অ্যাক্টিভিটি মানে সেন্টারকে সামলাতে হবে। হ্যাঁ, সেন্টারের কাছে চলে যায় সেই রেসপন্সিবিলিটি। সামলাতে হবে বলতে গেলে সেন্টার সেই পাওয়ারটা নিজেই নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তাহলে अ, इमरजेंसी सवाल क्लियर, 3 टे इमरजेंसी सवाल क्लियर, सबका इमरजेंसी का पार्ट क्लियर हुआ तो अमेंडमेंट में जाएंगे अब। হ্যাঁ স্যার किसी ক্লিয়ার। और सवाल बोलो। ইয়েস স্যার। ক্লিয়ার। হ্যাঁ দাদা। দেখো তোমাদের মেইনলি এখান থেকে কোন আর্টিকেলে কোন এমার্জেন্সির কথা বলা আছে এটাই মেইনলি কোশ্চেন করবে। ইফেক্ট আশা করি জিজ্ঞেস করবে না। কত মাসের মধ্যে পাস করতে হয় ৩ টে এটা মাথায় রেখো। ন্যাশনাল এমার্জেন্সি ১ মাস, ফাইন্যান্সিয়াল এবং স্টেট এমার্জেন্সি ২ মাসের মধ্যে পাস করতে হয়। ঠিক আছে? বাস এখান থেকে আর বেশি মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার সবার? কিন্তু কোন আর্টিকেলে কোন এমার্জেন্সির কথা বলা আছে এটা মাথায় রেখো। 352 তে ন্যাশনাল এমার্জেন্সি, 356 এ স্টেট এমার্জেন্সি, 360 তে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি।
এবং কোন পার্টে দেয়া আছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কথা? কোন পার্টে দেয়া আছে বলো? আমি ফার্স্টেই বললাম। স্যার কি বললেন? পার্ট 18 কনস্টিটিউশন হ্যাঁ, কনস্টিটিউশনের কোন পার্টে ইমার্জেন্সি যে প্রভিশন গুলো সেগুলো দেয়া আছে? পার্ট 18 पार्ट 18 ওকে, ওকে। ঠিক আছে। তাহলে অ্যামেন্ডমেন্টে যাবো। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। Yes, sir. অ্যামেন্ডমেন্ট দেখো, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন এটা পার্ট 20 তে দেয়া আছে, ঠিক আছে? आर्टिकल 368 है। आर्टिकल 368 पार्ट 20 में अमेंडमेंट ऑफ द कॉन्स्टिट्यूशन मतलब कॉन्स्टिट्यूशन को अमेंड करने का जो प्रोसीजर है वो पार्ट 20 में दिया है आर्टिकल 368, ঠিক है? आर्टिकल 360 তে বলা আছে যে পার্লামেন্টের কাছে এই প্রসিডিওর মানে পার্লামেন্ট কোন পার্টে বললে? হ্যাঁ, বলো বুঝতে পারলাম। এটা কনস্টিটিউশনটা কোন পার্টে বললে? এই যে এটা। কোন পার্টটা বললাম? না মানে পা- লাস্টেরটা। पार्ट 18 না, না, ওটা पार्ट এমার্জেন্সি 18 এ অ্যামেন্ডমেন্টস 20 তে। আচ্ছা। দেখো, তো আর্টিকেল 368 এ পার্লামেন্টকে প্রসিডিওর দেওয়া আছে এবং পাওয়ার দেওয়া আছে সে কি করে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। তো প্রসিডিওর কি? প্রসিডিওর হচ্ছে প্রথমে একটা বিল ইন্ট্রোডিউস করা হয়, লোকসভাতেও ইন্ট্রোডিউস করা হতে পারে, রাজ্যসভাতেও ইন্ট্রোডিউস করা হতে পারে, মানে যে কোনো একটা হাউসে ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক আছে? এবং সবসময় মনে রাখবে যে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার যে বিল সেটা কিন্তু কোনো স্টেট লেজিসলেচারে ইন্ট্রোডিউস করা হয় না, মানে বিধানসভায় কিন্তু ইন্ট্রোডিউস করা হয় না। সেটা সবসময় আইদার লোকসভাতে করা হবে বা রাজ্যসভাতে করা হবে, ঠিক আছে? এবং সবসময় মনে রাখবে যে এটার জন্য প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশনের প্রয়োজন হয় না, ঠিক আছে? মানি বিল যেমন পাস করার জন্য প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশনের প্রয়োজন হয়, কিন্তু এই কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার যে বিল সেটার জন্য সেটাকে লোকসভা রাজ্যসভায় পেশ করার জন্য ইন্ট্রোডিউস করার জন্য প্রেসিডেন্টের প্রায়র পারমিশনের বা রেকমেন্ডেশনের কোনো দরকার হয় না। ক্লিয়ার? ফার্স্ট স্টেপ ক্লিয়ার? তারপরে দেখো, তারপর দুটো হাউস থেকে স্পেশাল মেজরিটি নিয়ে এটাকে পাস করাতে হবে। স্পেশাল মেজরিটি ক্লিয়ার সবার সবার মনে আছে তো? স্যার বলছিলাম আরেকবার রিপিট করলে খুব ভালো হতো স্যার। হ্যাঁ, বলছি দেখো। প্রথমে আমি বললাম যে অ্যামেন্ড করার যে বিল, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার যে বিল সেটা লোকসভা এবং রাজ্যসভা এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ইন্ট্রোডিউস করা হয়, কিন্তু স্টেট লেজিসলেচার মানে বিধানসভা বা বিধান পরিষদে কিন্তু ইন্ট্রোডিউস করা হয় না, শুধুমাত্র লোকসভা রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে? এবং তারপরে কি হয়, তারপরে স্টেপ হচ্ছে যে এই যে বিলটা সেটা দুটো হাউস থেকে, লোকসভা থেকেও এবং রাজ্যসভা থেকেও স্পেশাল মেজরিটি নিয়ে পাস করতে হয়। স্পেশাল মেজরিটি সবার মনে আছে আশা করি, আর বলতে হবে না স্পেশাল মেজরিটি। একবার বলে দাও সবাই, ইয়েস অর নো। यस सर ইয়েস স্যার। দেখো, এবার একটা জিনিস মনে রাখবে যে কনস্টিটিউশন অ্যামেন্ড করার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করলো, ভাবো কোনো ধরনের কোনো ডিসপিউট অ্যারাইজ করলো বিটুইন দ্য লোকসভা এন্ড রাজ্যসভা, তাহলে কিন্তু কনস্টিটিউশনে কোনো জয়েন্ট সিটিং এর কথা বলা নেই। কনস্টিটিউশন বিলকে অ্যামেন্ড করার জন্য, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার জন্য যে বিল, তার মধ্যে যদি কোনো ডেডলক অ্যারাইজ করে সেটাকে ঠিক করার জন্য কিন্তু কনস্টিটিউশনে কোনো জয়েন্ট সিটিং এর কথা বলা নেই, মানে লোকসভা রাজ্যসভাকে একসঙ্গে আহ, যে সমন করা ডাকা সেটার কথা কিন্তু बोला नहीं कॉन्स्टिट्यूशन। हम हिंदी में इसके बाद बोल देंगे, हाँ पूरा प्रोसीडियर हम हिंदी के बाद एक बार रिपीट कर देंगे, ठीक है? ओके सर তারপরে দেখো আমি কি বললাম যে ফেডারেল স্ট্রাকচার যদি চেঞ্জ করতে হয় কনস্টিটিউশনের, তাহলে কি করতে হয়, তাহলে যত কটা স্টেট আছে তার হাফের বেশি স্টেটের কিন্তু র্যাটিফিকেশন প্রয়োজন হয়। মানে যদি ফেডারেল স্ট্রাকচারে কোনো ধরনের কোনো চেঞ্জ আনতে হয় তাহলে হাফের বেশি স্টেটের রেকমেন্ডেশনের প্রয়োজন হয়, র্যাটিফিকেশনের প্রয়োজন হয়, তবেই কিন্তু একটা বিলকে পাস করানো যায়, যদি সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে ফেডারেল স্ট্রাকচার সম্পর্কিত কোনো ল এর কথা বলা থাকে, কোনো ধরনের কিছু চেঞ্জ করার কথা বলা থাকে। এবং তারপরে যখন দুটো হাউস থেকে এই বিলটা পাস হয়ে যায় তখন সেটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় এবং প্রেসিডেন্টকে সেটা অ্যাসেন্ট দিতেই হয়, মানে প্রেসিডেন্টকে সেটা মেনে নিতেই হয়। তিনি সেটাকে উইথহোল্ডও করতে পারেন না বা বিলটাকে রিটার্নও করে দিতে পারেন না। বাংলাতে সবার ক্লিয়ার হলো? হ্যাঁ, বলছি দেখো কোন পার্টটা বলবো বলো। এই এক্ষুনি যেগুলো বলছিলেন, তুমি হিন্দি বুঝতে পারো? আমি বাংলা বুঝতে পারি। আচ্ছা দেখো আমি বলছি, আমি একবার হিন্দিতে বলে দিই তারপর আমি বাংলায় আরেকবার বলছি, ঠিক আছে? আচ্ছা দেখ, ঠিক আছে। ये जो बिल है कॉन्स्टिट्यूशन के अमेंड करने के लिए जो बिल है ये लोकसभा में भी इंट्रोड्यूस किया जा सकता है, राज्यसभा में भी इंट्रोड्यूस किया जा सकता है,
ठीक है? और इसके लिए प्रेसिडेंट का प्रायर रिकमेंडेशन का जरूरत नहीं है। মানে আমি বললাম যে এই যে বিলটা কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার যে বিল সেটা লোকসভাতেও ইন্ট্রোডিউস করানো যেতে পারে, রাজ্যসভাতেও ইন্ট্রোডিউস করানো যেতে পারে এবং এর জন্য প্রেসিডেন্টের প্রায়র পারমিশনের কোনো ধরনের কোনো দরকার হয় না। এটা ফার্স্ট स्टेप। नेक्स्ट सेकंड स्टेप কি হচ্ছে? এই যে বিলটা ये जो बिल है कॉन्स्टिट्यूशन अमेंडमेंट का इसको 2 हाउसेस से मतलब लोकसभा से भी राज्यसभा से भी स्पेशल मेजॉरिटी के साथ पास होना पड़ेगा। মানে হচ্ছে এই যে বিলটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এটাকে লোকসভা এবং রাজ্যসভা থেকে স্পেশাল মেজরিটি নিয়ে পাস হতে হবে। তারপরে হচ্ছে इसके बाद है कि अगर कोई डेडलॉक अराइज हुआ कॉन्स्टिट्यूशन अमेंडमेंट को लेके तो उसके लिए जो जॉइंट सिटिंग बुलाने का कोई भी प्रोविजन कॉन्स्टिट्यूशन में नहीं दिया गया है। মানে কনস্টিটিউশনে এমন কোনো প্রভিশন দেয়া নেই যেটাতে বলা হয়েছে যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনো ধরনের কোনো ডেডলক অ্যারাইজ করে তাহলে জয়েন্ট সিটিং ডাকার যে প্রভিশন সেটা কোনো সেই ধরনের কোনো প্রভিশন কনস্টিটিউশনে কিন্তু বলা নেই। उसके बाद है कि अगर कॉन्स्टिट्यूशन का जो बिल है अमेंडमेंट का जो बिल है उसमें ऐसा कुछ प्रोविजन है जिसके द्वारा फेडरल स्ट्रक्चर चेंज करने का कोई बात हुआ है तो उसमें क्या उसके लिए क्या होगा उसके जो हाफ ऑफ द स्टेट उससे ज्यादा मतलब मोर देन हाफ ऑफ द स्टेट का रैटिफिकेशन जरूरत होगा। মানে হচ্ছে যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে এমন কোনো প্রভিশন থাকলো যেটার মাধ্যমে ফেডারেল স্ট্রাকচার চেঞ্জ করার কথা বলা হয়েছে তাহলে हाफेर बेसिस स्टेटेड रेटिफिकेशन प्रयोजन होबे। तब लास्ट है कि जब ये बिल 2 हाउसेस से पास हो गया मतलब लोकसभा राज्यसभा से पास हो गया तब उसको प्रेसिडेंट के पास भेजा जाता है और प्रेसिडेंट को उसको एसेंट देना ही पड़ता है। मतलब प्रेसिडेंट उसको रिटर्न भी नहीं कर सकते, विथहोल्ड भी नहीं कर सकते। ये बोला गया था 24th कॉन्स्टिट्यूशन अमेंडमेंट एक्ट में। ठीक है? 24th कॉन्स्टिट्यूशन अमेंडमेंट एक्ट में बोला गया था कि प्रेसिडेंट को एसेंट देना ही पड़ेगा। वो बाउंड है एसेंट देने के लिए। মানে হচ্ছে এই দুটো হাউস থেকে পাস হয়ে যাওয়ার পর লোকসভা রাজ্যসভা থেকে পাস হয়ে যাওয়ার পর এটা যখন প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় তখন প্রেসিডেন্টকে সেই বিলটাতে অ্যাসেন্ট দিতেই হয়। মানে সেটা মেনে নিতেই হয়। সেটাকে উইথহোল্ডও করতে পারেন না, রিটার্নও করতে পারেন না। এবং এই যে দিতেই হয় অ্যাসেন্ট সেটা বলা হচ্ছে 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। সেটাতে প্রেসিডেন্টকে বাউন্ড করা হয়েছিল যে তাকে অ্যাসেন্ট দিতেই হবে। তাহলে कॉन्स्टिट्यूशन का अमेंडमेंट का जो प्रोसीड्योर है सबर क्लियर? হুম। ইয়েস স্যার। ঠিক আছে। ঈশিতা বা কে ছিল? তানিয়া খাতুন না? তুমি জিজ্ঞেস করেছিলে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেছে। ওকে। নেক্সট। আচ্ছা বলো তো ক্যান ফান্ডামেন্টাল রাইটস বি অ্যামেন্ডেড? ফান্ডামেন্টাল রাইট কে কি চেঞ্জ করা যেতে পারে? মেবি নো স্যার। ফান্ডামেন্টাল রাইটস তো আচ্ছা, চেঞ্জ করলে তো বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে এটা চেঞ্জ করলে তো বেসিক স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, খুব ভালো একটা পয়েন্ট বললে। আর বাকিরা কি বলছো? না বাকিরা চেঞ্জ কর চেঞ্জ করা যাবে না? না। আচ্ছা, ওকে। আচ্ছা, এশা তুমি বললে তো এটা যে বেসিক হ্যাঁ, দাদা। স্ট্রাকচারের কথা? হ্যাঁ দাদা। আচ্ছা, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বেসিক এটা কোন কেসে স্ট্রাকচারের বলা হয়েছিল মধ্যে বলো তো তো? ফান্ডামেন্টাল রাইট চেঞ্জ করা যায় না। আচ্ছা, এটা ঠিক আছে জেবা এটা বলো। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো এই যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা এটা কোন কেসে বলা হয়েছিল? আর মনে আছে? কেশবানন্দ ভারতী কেস স্টেট ভার্সেস স্টেট অফ কেরালা 1972। বাস বাস তুমি শুধু কেশবানন্দা ভারতী কেস মনে রাখলেই হবে, ঠিক আছে? সারা মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে। দেখো, ফান্ডামেন্টাল রাইট কে চেঞ্জ করা যেতে পারে। এটা বেসিক স্ট্রাকচারের পার্ট হলেও এটাকে চেঞ্জ করা যেতে পারে। আর্টিকেল 368 এ পার্লামেন্টের কাছে এই পাওয়ার আছে যে সে চাইলে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। কিন্তু অ্যামেন্ড করে চেঞ্জ করে দিতে পারে না যে এটার বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল। মানে অ্যামেন্ড তো করা যেতে পারে কিন্তু এমন ভাবে অ্যামেন্ড করা যাবে না যে তাতে কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশনের যে কোর এসেন্স সেটা যেন চেঞ্জ না হয়। বুঝতে পেরেছো সবাই? সবাই হ্যাঁ, ক্লিয়ার স্যার। হলো? হ্যাঁ দাদা। एबार আমি কয়েকটা केस बोलबो, ठीक है? अच्छा, हिंदी में बोल देते हैं एक बार। देखो, फंडामेंटल राइट को अमेंड किया जा सकता है पर 368 के अंदर में पार्लियामेंट को ये पावर दिया गया है कि वो फंडामेंटल राइट को चेंज किया कर सकते हैं पर वो बेसिक स्ट्रक्चर को चेंज नहीं कर सकते। मतलब ऐसे चेंज नहीं कर सकते जिससे कॉन्स्टिट्यूशन का जो बेसिक स्ट्रक्चर है कॉन्स्टिट्यूशन का जो कोर एसेंस है वो चेंज हो जाए। ऐसा नहीं कर सकते, ठीक है? नहीं तो फंडामेंटल राइट्स को भी अमेंड किया जा सकता है दूसरे प्रोविजंस के द्वारा, मतलब दूसरे प्रोविजंस के द्वारा, ठीक है? ওকে স্যার। সব कुछ কেসেস কয়েকটা ইম্পর্টেন্ট কেস আছে যেগুলোর মাধ্যমে বোঝা গেল যে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে কি যাবে না। প্রথম কেস হচ্ছে তোমরা শুধু নামগুলো মনে রাখো। মানে অত মনে রাখারও দরকার নেই, তোমরা শুধু বোঝো কেমন করে হলো, কেমন করে বলা হলো যে রাইট
ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করা যাবে কি যাবে। ফার্স্ট কেস হয়েছিল শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। কেসটার নাম সবাই শুনলে, শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসটায় বলা হলো যে মানে আমাদের পার্লামেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করে দিতে পারে। আর্টিকেল 13 আমি কি বলেছিলাম যে আর্টিকেল 13 পোস্ট কনস্টিটিউশনাল ল এবং প্রি কনস্টিটিউশনাল ল এর কথা বলা হয়েছে। প্রি কনস্টিটিউশনাল ল মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে, আর পোস্ট কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার পর। তো এই যে শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কেসটা হলো, এটাতে বলা হলো যে আর্টিকেল 13 ক্লজ 2, যেটাতে বলা ছিল পোস্ট কনস্টিটিউশন ল এর কথা, মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে এমন কোনো ল তৈরি করা যাবে না যেটা কনস্টিটিউশনকে ভায়োলেট করে। ঠিক আছে? তো এই যে কেসটা শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটাতে বলা হলো যে ওটাতে শুধুমাত্র ল বলতে স্ট্যাচুটারি ল কে বোঝানো হয়, মানে অন্য যে সমস্ত ল গুলো আছে, কনস্টিটিউশন ল নয় কিন্তু, মানে বাকি যে ল গুলো আছে সেই ল গুলোকে বোঝানো হয়। কনস্টিটিউশন ল কে ওই ল এর মধ্যে অ্যাড করা হয় না, ওই ল এর ডেফিনেশনের মধ্যে অ্যাড করা হয় না। যে শঙ্করী প্রসাদ কেসটাতে বলা হলো যে ফান্ডামেন্টাল রাइट के पार्लियामेंट चाहे चेंज करते पारे। ठीक है, एक क्लस्टर सवाल क्लियर। शंकरी प्रसाद वर्सेस यूनियन ऑफ इंडिया केस में बोला गया पार्लियामेंट अगर चाहे तो आर्टिकल 368 के एक से जैसे दूसरे प्रोविजंस को चेंज कर सकता है, ऐसे ही फंडामेंटल राइट को भी चेंज कर सकता है। एंड आर्टिकल 13 क्लॉज 2 में जो पोस्ट कॉन्स्टिट्यूशन लॉ का बात किया गया है, मतलब कॉन्स्टिट्यूशन होने के बाद, केम इनटू फोर्स होने के बाद ऐसा कोई भी लॉ बनाया नहीं जा सकता जिससे जो कॉन्स्टिट्यूशन को वायलेट करे। तो उसमें जो लॉ का डेफिनेशन है उसमें बस स्टैट्यूटरी लॉ का बात किया गया है, मतलब जो आईपीसी सीआरपीसी, मतलब जो स्टैट्यूट जो लॉ बनाते हैं, लेजिस्लेचर जो लॉ बनाते हैं, उस लॉ का बात किया बोला गया, उसमें कॉन्स्टिट्यूशन ऐड नहीं होता। ये बोला गया शंकरी प्रसाद वर्सेस यूनियन ऑफ इंडिया। एक केसটা সবার ক্লিয়ার হলো? yes or no? Yes, sir. Yes, sir. কেস হলো, তারপরে কেস হলো সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান। সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান, এই কেসটাতেও সেম জিনিস বলা হলো যে শঙ্করী প্রসাদ কেসে যে বলা হলো সেটা আবার এটাতেও সেম জিনিস বলা হলো যে পার্লামেন্ট চাইলে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে এবং ফান্ডামেন্টাল রাইট যেটা পার্ট 3 তে দেওয়া আছে সেই पार्ट 3 को चाहे कॉन्स्टिट्यूशन पार्लियामेंट अमेंड करते पारे। वो शंकरी प्रसाद केस के बाद एक दूसरा केस हुआ, उसका नाम है सज्जन सिंह वर्सेस स्टेट ऑफ राजस्थान। उस स्टेट में भी सुप्रीम कोर्ट, मतलब उस केस में भी सुप्रीम कोर्ट ने जो शंकरी प्रसाद केस में जो डिसीजन दिया था वही उसी को अपील किया, मतलब उसमें भी बोला कि कॉन्स्टिट्यूशन पार्लियामेंट अगर चाहे तो कॉन्स्टिट्यूशन को भी अमेंड कर सकता है, कॉन्स्टिट्यूशन का पार्ट 3 मतलब फंडामेंटल राइट को भी अमेंड कर सकते हैं अगर पार्लियामेंट चाहे तो। এরপর একটা কেস হলো, সেই কেসটার নাম হচ্ছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, এই কেসটাতে কি হলো, এই কেসটাতে যে সুপ্রিম কোর্ট সে শঙ্করী প্রসাদ এবং সজ্জন সিং এই দুটো যে কেসের যে জাজমেন্ট সেটাকে ওভাররুল করে দিল, এই দুটোকে বাতিল করে দিল। ঠিক আছে, এবং বলল যে পার্লামেন্টের কাছে কোনো পাওয়ার নেই যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইট কে চেঞ্জ করতে পারে, অ্যামেন্ড করতে পারে, এই পাওয়ারটা পার্লামেন্টের কাছে দেয়া নেই। এটা বলা হলো গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। ठीक है, मतलब ये जो दो केस हुआ शंकरी प्रसाद एंड सज्जन सिंह का केस, इसके बाद एक दूसरा केस, तीसरा केस हुआ, वो है गोलकनाथ वर्सेस स्टेट ऑफ पंजाब। ये केस में बोला गया कि अगर मतलब पार्लियामेंट के पास ऐसा कोई पावर नहीं है कि पार्लियामेंट फंडामेंटल राइट्स पे अमेंड कर दे, ये पावर पार्लियामेंट के पास नहीं है, ये बोला गया गोलकनाथ वर्सेस स्टेट ऑफ पंजाब में। और ये जो पहले का जो दूसरा मतलब दो वो केस था उसका जो जजमेंट उसको ओवररूल कर दिया गया इस केस में। अगर बुझते पारले इतना तो क्लियर सबका? হ্যাঁ স্যার। Yes, এই sir. কেস এক্সামে আসবে? বলো বলো বলো। এই কেস কেস যেগুলো বললেন এগুলো কি এক্সামে আসতে পারে? না, এক্সামে কেসের নাম জিজ্ঞেস করে আসবে না, আমি শুধু বলছি যে এভলিউশনটা, যে ফান্ডামেন্টাল রাইট কে অ্যামেন্ড করা যাবে কি যাবে না, কোন কোন কেসের মাধ্যমে এভলিউশনটা হলো, এটা আমি শুধু বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে গোলকনাথ কেসটা হলো, এরপর একটা নতুন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আনা হলো, যেটা হচ্ছে 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। এটাতে বলা হলো, এটাতে কি হলো, এটাতে পার্লামেন্ট আর্টিকেল 13 একটা ক্লজ 4 অ্যাড করে দিল। আগে ক্লজ 1 ক্লজ 2 ক্লজ 3 ছিল, তারপর পার্লামেন্ট কি করলো, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে আর্টিকেল 13 এ ক্লজ 4 অ্যাড করে দিল। ঠিক আছে, এবং বলল যে আর্টিকেল 13 এর যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সেগুলো আর্টিকেল 368 এর মধ্যে পড়ে না। মানে হচ্ছে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, পার্লামেন্ট চাইলে যা খুশি করতে পারে, কনস্টিটিউশনের যে কোনো পাर्ट अमेंड कर देते पारे। এটা আবার 24th कॉन्स्टिट्यूशन अमेंडमेंट एक्ट में बोले गया, मतलब 24th कॉन्स्टिट्यूशन अमेंडमेंट एक्ट में बोला गया कि पार्लियामेंट के पास ये पावर है, पार्लियामेंट चाहे तो कॉन्स्टिट्यूशन का किसी भी पार्ट को अमेंड कर सकता है, चेंज कर सकता है, रिपील कर सकता है। समझ में आया? Yes, sir. তারপর একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হয় যেটাকে, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। এটাতে গোলকনাথ কেসে যে জাজমেন্ট দিয়েছিল আমাদের পার্লামেন্ট, মানে সরি সুপ্রিম কোর্ট, সেটাকে ওভাররুল করে দেওয়া এবং বলা হয় যে
পার্লামেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারে, কিন্তু এমন করে অ্যামেন্ড করতে পারে না যেটাতে বেসিক স্ট্রাকচার যে আছে সেটা নষ্ট হয়ে যায়। এবং একই সঙ্গে সবসময় মনে রাখবে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছিল। বেসিক স্ট্রাকচারের যে ডক্ট্রিনের কথা সেটা কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছিল ফার্স্ট টাইম। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। हाँ, उसके बाद एक केस हुआ केशवानंद भारती केस, उसमें बोला गया कि कॉन्स्टिट्यूशन सॉरी पार्लियामेंट चाहे तो कॉन्स्टिट्यूशन को अमेंड कर सकता है, पर इसका बेसिक स्ट्रक्चर को अमेंड नहीं किया जा सकता है। समझ में आया? यस सर। সবার ক্লিয়ার? ইমার্জেন্সি প্রভিশনস অ্যামেন্ডমেন্ট দুটো ক্লিয়ার হলো? দুটো টপিক Yes, sir. আর স্যার যে রাইট টু প্রপার্টি যেটা আর কি রিমুভ করা হয়েছিল পরেতে, কত 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেবি, হ্যাঁ। ওটা তাহলে ওটা কি লাইক কোনো একটা এরকম কোন একটা কেসের উপর মানে কেস থেকে মানে কেস হওয়ার পর তারপর রিমুভ করা হয়েছে না না, ওটা নাকি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, ওটার like পেছনে আমি কোনো রিজনটা বলছি। আচ্ছা তোমরা একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ, বলো, ওই তোমাদের reason টা, কেন মনে reason। হয়, হ্যাঁ বলছি, তোমাদের কেন মনে হয় বলো তো যে রাইট টু প্রপার্টি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, মানে ফান্ডামেন্টাল রাইট ছিল কিন্তু পরে চেঞ্জ করে দেওয়া হলো, এটা তোমাদের কি মনে হয় কেন অ্যামেন্ড করে দেওয়া হলো? বলো কার কি মতামত? আরো কিছু মনে হয় না কেন ফান্ডামেন্টাল রাইট চেঞ্জ করা হলো? লয়ে শুধু পড়লে হবে না যে চেঞ্জ করে দেওয়া হলো, পেছনে রিজন খোঁজো। তোমরা সবাই লয়ার হবে, তোমাদের রিজন ছাড়া কোনো কাজ হবে না। দেখো, রাইট টু প্রপার্টি মানে কি? আমি একটা এক্সাম্পল দিই, একটা কথা ভাবো, একটা সিনারিও ভাবো, ঠিক আছে? ভাবো গভর্নমেন্ট থেকে অর্ডার এলো যে আমরা এই রোডে একটা এখানে মানে ভাবো একটা পার্টিকুলার এরিয়া আছে, এখানে আমরা একটা হাইওয়ে বানাবো, ঠিক আছে? এবং ওই একটা এবার যখন ওটা নিয়ে মাপজোক করা শুরু হলো হাইওয়ে বানানোর জন্য, তখন দেখা গেলো একজনের বাড়ি ওই ঘর মানে ওই রোডের ওপর চলে আসছে। মানে যদি রাইট টু প্রপার্টি থাকতো তাহলে কি হতো? ওই লোকটা বলতো না ভাই আমার কাছে রাইট টু প্রপার্টি আছে, আমি আমার বাড়ি দেবো না, তোমরা যেভাবে রোড বানাবে বানাও। এবার যদি দেখা গেলো যে হাইওয়েটা বানানোর জন্য এবার মানে ঘুরিয়ে পেঁচিয়ে সে বিশাল ব্যাপার করতে হচ্ছে, মানে চেঞ্জ করা যাচ্ছেই না। তাই জন্য কি করা হলো, তাই জন্য গভর্নমেন্ট ভাবলো না এমনি করে দরকার নেই বাবা, রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে দাও, এটাকে কনস্টিটিউশনাল রাইট করে দাও। কারণ আমরা কি জানি যদি এমনি কোনো হাইওয়ে বানানোর প্ল্যান আছে বা কোনো কিছু রেলওয়ে বানানোর কিছু প্ল্যান আছে, তাহলে কি করা হয়? রেমুনারেশন দিয়ে দেওয়া হয়, টাকা দিয়ে দেওয়া হয়, এবং যা খরচ হয় সেই খরচগুলো সব দিয়ে দেওয়া হয়, এবং তাকে সেই ঘরটা ছেড়ে দিতে হয়, বা যার যদি কোনো কাজ থাকে সে তাকে ছেড়ে দিতে হয়। তো এই যে অধিকারটা এটা দেওয়ার জন্য রাইট টু প্রপার্টি দেওয়া হলো, না হলে কি হতো কেউ নিজের জিনিস দিতেই না, মানে কেউ নিজের ঘর ছাড়তোই না। মানে ভাবো ওই যে হাইওয়েটা বানানো হলো ওটা তারা ভাবো দুটো স্টেটকে জয়েন করা যেত, একটা অনেক সুবিধা হতো, একটা মানে লয়ে সবসময় কি করে জানো তো, লয়ে পাবলিক ওয়েলফেয়ার এর কথা ভাবা হয় রাদার দেন প্রাইভেট ওয়েলফেয়ার। মানে কোনো একটা মানুষ ওয়েলফেয়ারের থেকে বেশি ভাবা হচ্ছে যে 50 জন মানুষের কি উপকার হচ্ছে, এটা বেশি ভাবা হয়, ঠিক আছে? তো যদি হাইওয়ে বানাতে হতো ভাবো ট্রান্সপোর্টের অনেক সুবিধা হতো, মানুষের কমিউনিকেশন অনেক সুবিধা হতো, বেশি মানুষের যেটা সুবিধা হচ্ছে সেটা দেখা হবে রাদার দেন 1%। ওই জন্য রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে দেওয়া হলো। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা বলো তো এখন রাইট টু প্রপার্টি কোন কনস্টিটিউশনে কোন আর্টিকেলে দেওয়া আছে? 300A। ওকে গুড। তাহলে আমরা ইমার্জেন্সি পড়লাম, অ্যামেন্ডমেন্ট করলাম, এই দুটো টপিকে কারো কোনো প্রবলেম নেই? তাহলে আমি ডিপিএসপি তে যাবো। No, sir. ইটস ক্লিয়ার। ওকে, দেখো ডিপিএসপি মানে কি? আচ্ছা ডিপিএসপি ফুল ফর্ম কি বলো? Directive Principle। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? এটা ভাঙলে আমরা কি কি পাচ্ছি? ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে কি? স্টেট যখন কোনো পলিসি বানাবে, স্টেট মানে ইন্ডিয়া যখন কোনো পলিসি বানাবে, ইন্ডিয়ার গভর্নমেন্ট যখন কোনো পলিসি বানাবে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য হতে পারে, ওয়েলফেয়ার জন্য হতে পারে, তখন কয়েকটা প্রিন্সিপালস কনস্টিটিউশনে বলা আছে যে এই प्रिंसिपल्स গুলোকে মেনে চলতে হবে। मतलब है कि जब इंडिया का गवर्नमेंट है वो कुछ वेलफेयर कुछ काम करेगा, कुछ एडमिनिस्ट्रेटिव कुछ काम करेगा, तो वो जो पॉलिसी बनाएगा उसके लिए, तो उसको कुछ प्रिंसिपल्स कुछ चीज दिमाग में रखना पड़ेगा, उसी को कहा जाता है डायरेक्टिव प्रिंसिपल्स অফ স্টেট পলিসি। বুঝতে পেরেছো মানেটা কি? বুঝতে পেরেছো? Sir, আরেকবার বলবেন Can স্যার, you আরেকবার please বলবেন। repeat it देखो in Hindi? देखो जब गवर्नमेंट कोई भी वेलफेयर पॉलिसी बनाता है या कोई एडमिनिस्ट्रेशन रिलेटेड कोई पॉलिसी बनाता है, तब उसको कुछ
प्रिंसिपल्स दिमाग में रखना पड़ता है। मतलब ये सब चीज को हम वायोलेट नहीं कर सकते, ये सब चीज हमको मान के हमारा जो पॉलिसी है उसको फ्रेम करना पड़ेगा। तो ये जो प्रिंसिपल्स है इसको कहा जाता है डायरेक्टिव प्रिंसिपल्स ऑफ स्टेट पॉलिसी। क्लियर? बापी क्लियर? यस सर। দাদা বাংলায় আরেকবার বলুন না, বলছি, বুঝলাম না দেখো, আমি। যখন স্টেট কোনো ওয়েলফেয়ার পলিসি বানায় বা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি বানায় তখন তাকে কয়েকটা প্রিন্সিপালস মাথায় রেখে সেই পলিসিটাকে ফ্রেম করতে হয়। এটাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। বুঝতে পারলে? ইয়েস স্যার। হ্যাঁ দাদা বুঝেছি। এই যে ডিপিএসপি এটা দেওয়া আছে পার্ট 4 এ, আর্টিকেল মানে 4 এ নয়, পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত। ঠিক আছে? পার্ট 3 তে কি ছিল বলো? ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটস ছিল, ওটা ছিল Article- 1135 আর কত থেকে কত? 12 2S থেকে 35 35 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে আচ্ছা পার্ট 4 এ তে কি দেওয়া আছে? ফান্ডামেন্টাল ডিউটিস গুড গুড। দেখো তাহলে পার্ট 4 তে দেওয়া আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএস। ঠিক আছে? তাহলে আর্টিকেল 37 এ কি বলছে? আর্টিকেল 37 এ বলছে পার্ট 4 এ যে সমস্ত ডাইরেক্টিভ প্রিন্সিপাল গুলো আছে সেগুলো নট এনফোর্সেবল ইন এনি কোড। মানে ডিপিএসপি গুলো সবসময় একটা মনে রাখবে, ডিপিএসপি ও ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যদি ব্রিচ হয়, ফান্ডামেন্টাল রাইটস এর যদি কোনো ভায়োলেশন হয় তোমরা সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে যেতে পারো। কিন্তু ডিপিএসপি যদি কোনো ধরনের ভায়োলেশন হয়, মানে স্টেট যদি কোনো বিষয়ে ল বানালো না বা পলিসি বানাতে বানাতে এই জিনিসটা মাথায় রাখলো না, সেটার জন্য তুমি কিন্তু কোর্টে গিয়ে কেস করতে পারো। এটা কিন্তু नॉन जस्टिसेबल इन नेचर। मतलब फंडामेंटल राइट और डीपीएसपी के अंदर में ये डिफरेंस है कि फंडामेंटल राइट्स अगर ब्रीच होता है, उसका वायलेशन होता है, तो तुम जाके कोर्ट में केस कर सकते हो। वो जस्टिसेबल है, उसके लिए तुम जस्टिस मांग सकते हो, रेमेडी मांग सकते हो। पर डीपीएसपी का अगर कुछ वायलेशन हुआ तो उसके लिए केस नहीं किया जा सकता, उसके लिए जस्टिस डिमांड नहीं किया जा सकता। ये नॉन जस्टिसेबल नेचर है और नॉट एनफोर्सेबल इन एनी कोर्ट है। समझ में आया? ইয়েস স্যার। Yes, sir. তারপর দেখো একটা ইজি ক্লাসিফিকেশন মনে রাখবে, ঠিক আছে? এই যে ডিপিএসপি এটাকে 3 ভাগে ভাগ করা যায়। এমনি কোনো ভাগ কিন্তু কনস্টিটিউশনে দেয়া নেই এবং ডিপিএসপি অনেকে অনেক ভাবে ভাগ করে পড়ায়। আমি জাস্ট একটা সুবিধার জন্য পড়াচ্ছি, ঠিক আছে? 3টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে সোশ্যাল এন্ড ইকোনমিক জাস্টিস, একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি প্রভিশনস, আর একটা হচ্ছে কমিউনিটি ওয়েলফেয়ার প্রভিশনস। তোমাদের এত কিছু মাথায় রাখার দরকার নেই। ডিপিএসপি থেকে কোন কোন আর্টিকেল ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি ওগুলো লিখে নাও, ওইগুলো পড়লেই তোমাদের ডিপিএসপি হয়ে যাবে, বাকি আর ডিপিএসপি কিছু পড়তে হবে না। देखो प्रथम আমি যেটা क्लासिफिकेशन বললাম सोशल एंड इकोनॉमिक जस्टिस। फर्स्ट मैंने जो क्लासिफिकेशन बोला सोशल एंड मैंने 3 क्लासिफिकेशन बोला, सोशल एंड इकोनॉमिक जस्टिस, दूसरा है सोशल सिक्योरिटी प्रोविजंस, तीसरा है कम्युनिटी वेलफेयर प्रोविजंस। ये सब क्लासिफिकेशन कॉन्स्टिट्यूशन में दिया नहीं गया है, मैं बस पढ़ाने के लिए बोल रहा हूँ, ठीक है? ये सब याद रखने का भी कोई जरूरत नहीं है। तो पहला जो है वो है सोशल एंड इकोनॉमिक जस्टिस। प्रथमটা হচ্ছে সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস। এটার আন্ডারে পড়ে आर्टिकल 38 এবং 39। सोशल एंड इकोनॉमिक जस्टिस के अंदर आर्टिकल 38 एंड 39 पड़ता है, मतलब उसके अंदर में आता है, ठीक है? আর্টিকেল 38 এ বলা হলো যে স্টেট কি করবে, স্টেট সোশ্যাল অর্ডার মেনটেন করবে এবং মানুষের যে इंडिया सिटीजन তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। आर्टिकल 38 में बोला गया स्टेट सोशल ऑर्डर मेंटेन करेगा और पीपल्स का वेलफेयर हो उसको प्रमोट किया जाए इसके लिए काम करेगा। আর স্টেটের কি কাজ হবে, স্টেট করবে কি যত চেষ্টা করবে, স্টেট চেষ্টা করবে ইনইকুয়ালিটি কমানো, পিপলসদের মধ্যে ইনইকুয়ালিটি কমানো, স্টেটাস ফেসিলিটি অপরচুনিটি এইসবের বেসিসে ইনকামের বেসিসে ইনইকুয়ালিটি যত পরিমাণে কমানো যায় এটা स्टेट चेष्टा করবে। स्टेट काम करेगा किसके लिए, स्टेट काम करेगा कि इनइक्वालिटीज को मिनिमाइज किया जाए, इनकम का जो इनइक्वालिटीज है, फैसिलिटीज का जो इनइक्वालिटीज है, अपॉर्चुनिटीज का जो इनइक्वालिटीज है, इसको कम किया जाए। ये सब के लिए स्टेट काम करेगा। समझ में आया आर्टिकल 38? Yes, সবার sir. ক্লিয়ার হলো আর্টিকেল 38? স্যার আরেকবার রিপিট করবেন। আর্টিকেল 38 এ বলা হলো যে স্টেট সোশ্যাল অর্ডার মেনটেন করবে এবং মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে এবং স্টেট এমন ল বানাবে যাতে করে ইনইকুয়ালিটি বৈষম্য কম করা যায়, স্ট্যাটাসের বৈষম্য, ইনকামের বৈষম্য, ফ্যাসিলিটিস এর বৈষম্য, অপরচুনিটিস এর বৈষম্য, এই সমস্ত কিছু কম করা যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম বৈষম্য শব্দের অর্থটা কি স্যার? বৈষম্য মানে ভেদাভেদ, পার্থক্য, ইনইকুয়ালিটি। বুঝতে পেরেছো? স্যার বুঝেছি। নেক্সট আর্টিকেল 39। আর্টিকেল 39 এ স্টেট কে কয়েকটা ডাইরেকশন দেওয়া আছে। কি কি? প্রথম হচ্ছে সিটিজেন, যে সমস্ত সিটিজেন আছে ইন্ডিয়া তারা মেন বা ওমেন ইকুয়ালি, ঠিক আছে?
তাদের মধ্যে তাদের এডিকুয়েট মিনস অফ লাইভলিহুড প্রোভাইড করতে হবে। তারা যেন সুখে শান্তিতে বেঁচে থাকতে পারে, এডিকুয়েট ভাবে বেঁচে থাকতে পারে। মানে হচ্ছে आर्टिकल 39 में बोला गया कि सिटीजन जो है देश के मेन एंड वुमेन इक्वली, उनको ऐसा कुछ राइट्स प्रोवाइड करना जिसके द्वारा वो अपना एडिक्वेट मीन्स ऑफ लाइवलीहुड मेंटेन कर सके। समझ में आया? দাদা আর একবার বলুন 39 টা আর্টিকেল। 39 এ প্রথমে বলা হলো যে সিটিজেনদের পুরুষ এবং মহিলা নির্বিশেষে তাদের এমন সমস্ত রাইট দিতে হবে যার দ্বারা নিজেদের যে লাইভলিহুড, তাদের যে বেঁচে থাকার অধিকার, এটা সুন্দরভাবে তারা বেঁচে থাকতে পারে। মানে তাদের যে ৩ টে অধিকার, মানে ভালো করে খেতে পারে, ভালো খাবার খেতে পারে, পোশাক পরতে পারে, শিক্ষা যেন তারা পায়, স্বাস্থ্য যেন তারা পায়, তাদের মানে হাসপাতালে চিকিৎসার সুযোগ যেন তারা পায়। এই সমস্ত বিষয়গুলো মেইনটেইন করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো বিশ্বজিৎ? হ্যাঁ দাদা আমি বুঝতে পেরেছি। Next, the ownership and control of material resources of the community are so distributed as best to subserve the common good। माने जे समस्त common good থাকবে, जो भी common good रहेगा, जो material resources रहेगा, वो सब community के बीच में equal तरीके से distribute किया जाएगा। उसका ownership and control equal तरीके से distributed रहेगा। মানে যে সমস্ত material resources আছে তাদের ownership এবং control equally distributed থাকবে community এর মধ্যে। Next, operation of economic system does not result in concentration of wealth and means of production to common determinants। মানে এমন হবে না যে সমস্ত ধরনের অর্থ, সমস্ত সম্পত্তি কোনো একজনের হাতে चले जाच्छे। ऐसा नहीं होना चाहिए कि जितना पैसा है उसका मालिकाना बस एक ही इंसान के हाथ में आ जाए, ऐसा नहीं होना चाहिए। नेक्स्ट, सबথেকে ইম্পর্টেন্ট, देयर इज इक्वल पे फॉर इक्वल वर्क फॉर बोथ ওমেন এন্ড মেন এন্ড ওমেন। মানে পুরুষ এবং মহিলার জন্য তারা যদি সমান কাজ করে তাদের সমান টাকা দিতে হবে, সমান কাজে সমান বেতনের অধিকার। বুঝতে পেরেছো? আচ্ছা আমি একটা কথা বলবো। হ্যালো। বলো বলো। হ্যাঁ, আর্টিকেল 16 এ কি এমন কিছু দেওয়া রয়েছে যে সমস্ত মহিলারা সমস্ত রকমের কাজবাজ করতে পারবে এরকম কিছু? আর্টিকেল 16 এ বলা আছে যে ডিসক্রিমিনেট করা যাবে না অন দ্য গ্রাউন্ডস অফ কাস্ট, ক্রিড, রেস এইসবের ভিত্তিতে, জেন্ডার এইসবের ভিত্তিতে। কিন্তু ডিসক্রিমিনেট আমি করা যাবে না মানে যাকে বলতে দাও, যে ডিসক্রিমিনেট করা যাবে না মানে একটা পুরুষ কাজ করতে পারলে তাকে যে কাজের অধিকার দেওয়া আছে সেটা মহিলাকেও দেওয়া আছে, এটাই ডিসক্রিমিনেশনের মধ্যেও পড়ে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট, health and strength of workers, men and women, and the tender age of children are not abused, and the citizens are not forced by economic necessity to enter avocations unsuited to their age or strength। মানে হচ্ছে কোনো পুরুষ, মহিলা বা বাচ্চাকে 6 থেকে 14 বছরের উপরে যারা আছে, 14 বছরের উপরে যারা আছে, তাদের এমন কোনো কাজ করতে বলা হবে না ইকোনমিক নেসেসিটির জন্য, অর্থের কারণে, যেটা তাদের বয়সোচিত নয়, মানে বয়সের উপযুক্ত নয়, বা তাদের শরীরের উপযুক্ত নয়, মানে তাদের স্ট্রেংথ নেই ওই কাজটা করার, কিন্তু তাও অর্থের অভাবে তাদের সেই কাজটা করতে হচ্ছে, এমন কাজ করা যাবে না। मतलब है कि ऐसा कोई काम किसी भी पुरुष को, मतलब किसी भी मेन को, वुमेन को या चिल्ड्रन को करने नहीं बोला जाएगा इकोनॉमिक नेसेसिटी के लिए, कि जो उनके एज के लिए ठीक नहीं है या उनके स्ट्रेंथ के लिए ठीक नहीं है। समझ में आया? সবাই ক্লিয়ার? Yes, sir. Next হচ্ছে children are given opportunity to develop in healthy manner and in conditions of freedom and dignity, and that childhood and youth are protected against exploitation and against moral or material abandonment। মানে হচ্ছে যে সমস্ত বাচ্চারা আছে তাদের অধিকার আছে তারা একটা হেলদি পরিবেশে, সুস্থ পরিবেশে যেন বড় হয়, তারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, সম্মানের সাথে তারা বড় হতে পারে, এবং তাদের যে যৌবন অবস্থা, ইউথ, সেটা যেন এক্সপ্লয়েটেড না হয়, এবং যেন एमन और कोनो इमोरल काज ताদের साथ ना करा है। मतलब है कि चिल्ड्रंस जो हैं उनको एक ऐसा अपॉर्चुनिटी प्रोवाइड करना पड़ेगा जिससे वो एक हेल्दी सिचुएशन में, हेल्दी कंडीशन में डेवलप हो। उनका जो चाइल्डहुड है वो किसी भी तरीके का एक्सप्लॉयटेशन ना हो उसके साथ। समझ में आया? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ। নেক্সট, তারপরে দেখো, তারপর যে ক্লাসিফিকেশন, সেকেন্ড ক্লাসিফিকেশন, সেটা হলো সোশ্যাল সিকিউরিটি প্রভিশনস। ঠিক আছে? ওটাতে হচ্ছে প্রথম হচ্ছে इक्वल जस्टिस फॉर एंड फ्री लीगल एड, आर्टिकल 39A। पहला है इक्वल जस्टिस एंड फ्री लीगल एड, आर्टिकल 39A। ये ऐड किया गया था 42nd कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट एक्ट 1976 के द्वारा। मतलब है इक्वल जस्टिस, सबको जस्टिस मिले ये देखना। फ्री लीगल एड मतलब किसी को अगर वकील चाहिए हो, किसी को अगर लीगल गाइडेंस चाहिए हो, स्टेट उसको वकील प्रोवाइड करेगी। ये सब चीज मतलब মানে হচ্ছে কি সবাইকে জাস্টিস প্রোভাইড করা, এবং কারো যদি লিগ্যাল গাইডেন্সের দরকার হয়, কোনো কনভিক্টেড যদি উকিলের প্রয়োজন হয়, স্টেট তাকে উকিল প্রোভাইড করবে। এই সমস্ত জিনিসগুলো আর্টিকেল 39A তে বলা হলো।
এবং এটা 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট, রাইট টু ওয়ার্ক, এডুকেশন এন্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স, আর্টিকেল 41, ও কাজ করার অধিকার, পড়াশোনা নেওয়ার অধিকার। এই সমস্ত জিনিসগুলো সিম্পলে বোঝানো যে কি কি আছে, ডিপে যাওয়ার দরকার নেই এবং ডিপে পড়ানো হয় না কোনোদিন, ঠিক আছে? कॉन्स्टिट्यूशन डिपे नहीं। तो आर्टिकल 41 में बोला गया काम करने का अधिकार, राइट टू वर्क, राइट टू एजुकेशन, राइट टू पब्लिक असिस्टेंस, ये सब का जो राइट है ये आर्टिकल 41 में बोला गया। नेक्स्ट आर्टिकल 42 থেকে বলা হলো জাস্ট এন্ড হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক এন্ড ম্যাটারনিটি রিলিফ, মানে কি কাউকে এমন জায়গায় কাজ করতে বলা হবে না যেটা হয়তো তার শারীরিক মানে মানে পাশবিক জায়গা, মানে হয়তো পুরো মানুষদের জন্য ওটা উপযুক্তই নয় ওই জায়গাটা কাজ করার। অমনি কোনো জায়গায় কাজ করতে বলা যাবে না। হিউম্যান কন্ডিশন যেন মেনটেন করা হয়। এবং ম্যাটারনিটি রিলিফ, মানে যখন কোনো মহিলা প্রেগনেন্ট থাকবে তাকে যে ছুটি দেয়া, এটাও কিন্তু आर्टिकल 42 তে बला হলো। मतलब है कि किसी भी इंसान को इनह्यूमन कंडीशन में काम करने के लिए नहीं बोला जाएगा। एक जस्ट एंड ह्यूमन कंडीशन मेंटेन करना पड़ेगा और मैटरनिटी रिलीफ प्रोवाइड किया जाएगा वुमेन को। ये आर्टिकल 42 में बोला गया। नेक्स्ट है लिविंग वेज एटसेट्रा फॉर वर्कर्स, মানে আর্টিকেল 43 এ বলা হলো, 43 তে বলা হলো যে সমস্ত শ্রমিক থাকবে তাদের ওয়েজ দিতে হবে, ভালো মতো ওয়েজ প্রোভাইড করতে হবে, তাদের কাজের জন্য যে উপযুক্ত ওয়েজ সেটা প্রোভাইড করতে হবে। বুঝতে পেরেছো? आर्टिकल 43 क्या? आर्टिकल 43 में बोला गया जे सब श्रमिक है, मतलब क्या बोले उसको इंग्लिश में, लेबर्स हैं, उनको वेज प्रोवाइड करना पड़ेगा। समझ में आया सबको? सब क्लियर? यस হ্যাঁ স্যার। नेक्स्ट आर्टिकल 43A, ওটাতে বলা হয়েছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। এটা খুব ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে আমি সমস্ত ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আর হয়তো 5 মিনিট লাগবে, তারপর আমি আর্টিকেল গুলো বলবো, সবাই আর্টিকেল গুলো লিখবে, ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো। দেখো আর্টিকেল 43A তে বলা হলো ইন্ডাস্ট্রি, একটা কোনো ইন্ডাস্ট্রিকে ম্যানেজ করার জন্য ম্যানেজারদের সঙ্গে যারা শ্রমিক তাদেরই অধিকারটা আছে, তারা সেই ইন্ডাস্ট্রি যে সমস্ত পলিসি, সেই পলিসি তারাও ফ্রেম করতে পারে, তাদেরও পার্টিসিপেট করা হবে। মানে যখন কোনো ইন্ডাস্ট্রি চালানো হবে তখন ম্যানেজারদের সঙ্গে যারা ওয়ার্কার্স থাকবে সবাই একসঙ্গে মিলে কাজটা করবে। मतलब आर्टिकल 43A में बोला गया जो वर्कर्स होंगे वो भी इंडस्ट्री का जो मैनेजमेंट है उसमें पार्टिसिपेट करेंगे। मतलब मैनेजर्स जैसे रूल बनाते हैं एक इंडस्ट्री के लिए, वैसे ही उस रूल बनाने के लिए वर्कर्स को भी पार्टिसिपेट करना पड़ेगा, वर्कर्स को भी पार्टिसिपेट करने के लिए बोला जाएगा। समझ में आया? नेक्स्ट হচ্ছে প্রমোশন কোঅপারেটিভ সোসাইটিস, আর্টিকেল 43B। আমি বলেছিলাম আগের দিন কোঅপারেটিভ সোসাইটি বানানো যেতে পারে, মানে কেউ চাইলে কোনো পলিটিক্যাল পার্টি বানাতে পারে, কেউ চাইলে কোনো কমিউনিটি বানাতে পারে, এই সমস্ত জিনিস বানাতে পারে আর্টিকেল 43B তে মধ্যে। আর্টিকেল 43B 97 कॉन्स्टिट्यूशन अमेंडमेंट एक्ट 2011 के माध्यम ऐड करा हয়েছিল। मतलब मैं बोल रहा हूँ कि आर्टिकल 43B में बोला गया कि सिटीजन्स अगर चाहे तो कोऑपरेटिव सोसाइटीज बना सकते हैं। मतलब वो चाहे तो कोई भी पॉलिटिकल पार्टी बना सकते हैं, कोई कम्युनिटी बना सकते हैं, कोई सोसाइटी बना सकते हैं। जैसे कोऑपरेटिव सोसाइटीज का एक एग्जांपल मुझे कोई दे सकते हो? कोऑपरेटिव सोसाइटी का एग्जांपल तो দিতে পারবে আমাকে? एनीवन? एनी एग्जांपल ऑफ कोऑपरेटिव सोसाइटी? अमूल, अमूल No, का नाम पता है सुनेছো? नो सीजेपी নয় বাবা, सीजेपी নয়। স্যার কোনো চ্যারিটেবল পলিটিক্যাল ট্রাস্ট? পার্টি নয়। স্যার কোনো চ্যারিটেবল ট্রাস্ট? হ্যাঁ চ্যারিটেবল ট্রাস্ট হলো। আচ্ছা, আমুলের নাম সবাই শুনেছো? Yes. দাদা দাদা আমুল ইন্ডিয়ার সব থেকে সাকসেসফুল কোঅপারেটিভ সোসাইটি। এটা এক্সাম্পলটা মাথায় রাখবে। আমুল ইজ আ কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে? এবং এই যে কোঅপারেটিভ সোসাইটি যে কেউ চালু করতে পারে, এটা আর্টিকেল 43B তে বলা হলো 97 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে? ক্লিয়ার সবার? ইয়েস স্যার। Can you please आर्टिकल repeat in 40 English? हाँ देखो आर्टिकल 43B में बोला गया कि अगर कोई भी सिटीजन चाहे तो कोऑपरेटिव सोसाइटी एस्टेब्लिश कर सकता है। कोऑपरेटिव सोसाइटी मतलब क्या? कोई भी पॉलिटिकल पार्टी, कोई भी कम्युनिटी, कोई भी इंडस्ट्री ओपन कर सकता है, ठीक है? और ये जो पावर है ये 97 कॉन्स्टिट्यूशन अमेंडमेंट एक्ट 2011 के द्वारा ऐड किया गया था। ये जो प्रोविजन आर्टिकल 43B है, मैंने बोला था ना ए बी ये सब जो है ये सब मतलब पहले नहीं था, कॉन्स्टिट्यूशन जब बनाया गया था ये सब अमेंडमेंट के द्वारा ऐड किया गया। समझ में आया? Yes, sir. নেক্সট আর্টিকেল 45 এ বলা হলো যে সমস্ত চিলড্রেন থাকবে তাদের যারা 6 বছরের নিচে তাদের एजुकेशन प्रोवाइड करते হবে এবং তাদের चाइल्डहुड केयर प्रोवाइड करते হবে। এটা आर्टिकल 45 বলা হলো। মানে आर्टिकल 45 में बोला गया कि जो 6 साल के कम उम्र के जो बच्चे हैं उनको एजुकेशन प्रोवाइड करना पड़ेगा और चाइल्डहुड केयर प्रोवाइड करना पड़ेगा। समझ में आया? नेक्स्ट promotion of education and economic interest of schedule caste, schedule type and other weaker sections for article 46 से बोला हलो
যে সমস্ত এসসিস আছে, এসটি কমিউনিটি আছে এবং আদার ব্যাকওয়ার্ড কমিউনিটি বা উইকার সেকশন যারা আছে তাদের एजुकेशन प्रोवाइड करा जाए, इकोनॉमिक इंटरेस्ट प्रमोट करा जाए, ये व्यापारे लॉ बनाता है। मतलब आर्टिकल 46 में बोला गया जो एससीज हैं, एसटीज हैं, अदर वीकर सेक्शंस है, उनका एजुकेशन एंड इकोनॉमिक इंटरेस्ट को प्रमोट करने के लिए लॉ बनाना पड़ेगा स्टेट को। आर्टिकल 46 में ये बोला गया, समझ में आया? क्लियर सोबर? Yes, sir. Yes, sir. Next, duty to raise the level of nutrition and the standard of living and to improve public health. Article 47. Article 47 এ বলা হলো মানুষের যে নিউট্রিশন সেটা ইমপ্রুভ করা, তাদের লিভিং কন্ডিশনস, লিভিং স্ট্যান্ডার্ডস ইমপ্রুভ করার কথা বলা হয়েছে आर्टिकल 47। आर्टिकल 47 में बोला हয়েছে, आर्टिकल 47 में बोला गया है स्टेट का ये ड्यूटी है कि जो ह्यूमंस का न्यूट्रिशन है, लेवल ऑफ न्यूट्रिशन, स्टैंडर्ड लिविंग, ये सब को इम्प्रूव करना, पब्लिक हेल्थ को इम्प्रूव करना, ये सब बोला गया है। क्लियर? ये सुनो क्लियर? স্যার রিপিট Yes, sir. করবেন একবার? আর্টিকেল 47 এ বলা হয়েছে মানুষদের, সিটিজেন্সদের যে নিউট্রিশন লেভেল আছে, তাদের যে লিভিং স্ট্যান্ডার্ড আছে, তাদের যে পাবলিক হেলথ আছে, এই সমস্ত জিনিসগুলোকে ইমপ্রুভ করতে হবে এবং এই জন্য স্টেটকে ল বানাতে হবে। বুঝতে পেরেছো? Yes, sir. নেক্সট নেক্সট হচ্ছে অর্গানাইজেশন অফ নেক্সট লাস্ট যেটা ক্লাসিফিকেশন ছিল কমিউনিটি ওয়েলফেয়ার প্রভিশন। এটাতে প্রথম হচ্ছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। आर्टिकल 40। आर्टिकल 40 তে বলা হলো প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েত তৈরি করা যেতে পারে। आर्टिकल 40 में बोला गया ग्राम में पंचायत बनाया जा सकता है। नेक्स्ट, और ये ऐड किया गया था किसके द्वारा? ये पंचायत जो है पार्ट 9 में भी मिलेगा तुम लोगों को, ठीक है? कॉन्स्टिट्यूशन का पार्ट 9 में बोला मिलेगा। ये 73rd अमेंडमेंट एक्ट 1992 के द्वारा ऐड किया गया था, ठीक है? Yes, হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ। Next, protection and improvement of environment and safeguarding forest and wildlife. এনভায়রনমেন্ট কি ইমপ্রুভ করতে হবে, তারপর হচ্ছে যে সমস্ত ওয়াইল্ড লাইফ আছে, ফরেস্ট আছে, তাদের সেফগার্ড করতে হবে। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 48A। আর্টিকেল 48 এ বলা হলো, সরি আমি আর্টিকেল 48 টা বলিনি। আর্টিকেল 48 এ বলা হলো অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যানিমাল হাজবেন্ডারি, মানে এগ্রিকালচার সম্পর্কে যে সমস্ত অর্গানাইজেশন আছে সেগুলো তৈরি করতে পারো। তারপরে বলা হলো আর্টিকেল 48A তে যে আমাদের কর্তব্য হবে আমরা যে সমস্ত লিভিং অর্গানিজমস আছে, এক মিনিট দাও, সরি, হ্যাঁ, যে সমস্ত লিভিং অর্গানিজমস আছে তাদের জন্য আইন বানাবো, তাদের তৈরি মানে তাদের সেফগাर्ड করবো, वाइल्ड लाइफ है ताদের सेफगार्ड করবো। मतलब है आर्टिकल 48 में बोला गया कि एग्रीकल्चर के लिए कोई ऑर्गेनाइजेशन बनाया जा सकता है, एनिमल्स को सेफगार्ड करने के लिए ऑर्गेनाइजेशन बनाया जा सकता है। তারপর হচ্ছে तब उसके बाद आर्टिकल 48A में बोला गया एनवायरनमेंट को इम्प्रूव करने के लिए, फॉरेस्ट को सेफगार्ड करने के लिए, वाइल्ड लाइफ को सेफगार्ड करने के लिए लॉ बनाया जा सकता है। स्टेट का रिस्पॉन्सिबिलिटी को लॉ बनाए। समझ में आया? और क्लियर Yes, হলো? sir. Yes, sir. Yes, sir. Yes. आर्टिकल 44 খুব ইম্পর্টেন্ট, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে এমন ধরনের সিভিল ল বানানো